বাস কাজ শেষ। সালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের 3000 প্রশ্ন সলভিং এর আমাদের 5 নম্বর ক্লাস এটি। আমাদের পূর্বে 4টি ক্লাস আমি নিয়েছি। এখন যে ক্লাসটি নিব সেটা হচ্ছে বিগত সালের 19তম নিবন্ধনে আসা প্রশ্নগুলোর সমাধান, ব্যাখ্যা সহ সমাধান। তারপরে যারা আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ক্লাসে এসে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোনরাও আমাদের এই ক্লাসগুলো দেখতে পারে, এই তথ্যগুলো যাতে তারা পায়। অনেক ভাই বোন বেকার হওয়ার কারণে কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে কোচিং করতে পারছে না, তারপরে তাদের কথা কেউ শুনে না, ঠিক আছে, কি যেটা প্যারার মধ্যে আছে। ইভেন বাসে উঠলে স্টুডেন্ট যারা আছে তাদের হাত বাড়ানে, কিন্তু এখন তারা কি বলবে? ঠিক আছে, মাস্টার শেষ হয়ে গেছে, আমি চাকরি পাচ্ছি না, এখন তো এটা বলেও যাচ্ছে না যে আমি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না। এই যে একটা হতাশার মধ্যে, খুব কষ্টের মধ্যে আছে, সে ভাই বোনরাও যাতে আমার এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়, তাদের যাতে রিজিকের একটা বন্দোবস্ত হয়। সুতরাং আপনি ক্লাসটি শেয়ার করে দিয়ে তাদের উপকার করবেন। আমি আমার ক্লাসটি শুরু করে দিব। আমার কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানিয়ে দেন, দ্রুত ঝটপট জানিয়ে দেন কে কোথা থেকে জয়েন করছেন। আর শেয়ার করে অবশ্যই ডান লিখতে হবে, শেয়ার করে অবশ্যই ডান লিখতে হবে। গুড। অবশ্যই শেয়ার করে ডান লিখে ফেলেন আমার সাথে যারা যারা জয়েন করেছেন। যত দ্রুত আপনারা জয়েন করবেন তত দ্রুত আমার ক্লাসটি আমি শুরু করতে পারছি। গুড। দেখি, আমি সাধারণ জ্ঞানটা নিচ্ছি আর কি। সাধারণ জ্ঞান, আমি সাধারণ জ্ঞানের একবারে A to Z যে বিষয়গুলো আছে তথ্য সহ। একটা প্রশ্ন শুধু পড়লেই হবে না, এই প্রশ্নের পিছনে কিছু ব্যাখ্যা থাকে, তারপরে কিছু সোর্স থাকে, অথেন্টিক কিছু তথ্য দিতে হয়। সে বিষয়গুলো আমি আমার ক্লাসের মধ্যে সলভ করার চেষ্টা করি। সাধারণ জ্ঞান শুধু একটা বিষয় না, এটা একটা সমুদ্র, মহাসমুদ্র, যে সমুদ্রের আসলে কুল কিনারা নেই। বাংলা এবং ইংরেজির যেমন আলাদা আলাদা কি থাকে, সিলেবাস থাকে, কিন্তু সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস নাই। এটা হচ্ছে নো সিলেবাস। ঠিক আছে, মানে সিলেবাস নেই, সিলেবাস নেই। এখন এই যে সিলেবাস ছাড়াই আপনাকে কিন্তু সাধারণ জ্ঞানে নাম্বার উঠাতে হবে। তবে কিছু কিছু বিষয় আছে আমাদের অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি 12-13 বৎসর পর্যন্ত সাধারণ জ্ঞানটা নিয়ে গবেষণা করছি, পড়াচ্ছি, এখান থেকে আমি কিছু টপিক আপনাকে বলে দিতে পারি। বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এই দুইটা পার্ট থেকে কোন কোন পার্ট থেকে প্রশ্ন হতে পারে, আমার দেখানো টপিকগুলো থেকে আপনি 90 থেকে 95% প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। 90 থেকে 95% প্রশ্ন আমার দেখানো সাজেশন থেকে এবং এই যে ক্লাসগুলো থেকে আপনি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। আর নিজে যদি একটু নাড়াচাড়া থাকে, একটু যদি সচেতন হন, যদি মনে করেন যে সোহেল ভাই আমাদের ক্লাসের মধ্যে যা পড়াবে তাই হুবহু কমন আসবে, তাহলে তো আমি অপরাধী, তাই না? হুবহু আমি কিভাবে প্রশ্ন আপনাকে দিতে পারি না। আমি কিন্তু প্রশ্ন পাই না, আমি কি পাই? সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে কানেক্ট থাকতে হবে, এবং কি পড়াশোনাটার জন্য আমি যেই দিক নির্দেশনাগুলো দিব এগুলো আপনাকে ফলো করতে হবে। সাধারণ জ্ঞানে অনেকেই নাম্বার উঠাতে চায়, কিন্তু 100-100 নাম্বার উঠাতে পারে না। কেন? কারণ কয়েকটা কারণে। এক নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞানে কোনো সিলেবাস নেই। আবার সাধারণ জ্ঞানের মানে কোনো শেষ নাই। আজকে যেটা সাম্প্রতিক, আগামীকাল সেটা মানে ইতিহাস হয়ে যাচ্ছে বা সাধারণ জ্ঞান হয়ে যাচ্ছে। তো এই যে প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিদিন যেহেতু আপডেট হচ্ছে, সুতরাং আমাদেরকে কি করতে হবে? সাধারণ জ্ঞানটা কিছু টেকনিক ফলো করতে হবে, সিলেবাস ভিত্তিক আমাদেরকে পড়তে হবে। যেমন আপনাকে একটা বই ফলো করতে হবে, তারপরে হচ্ছে 2টা মানচিত্র লাগবে, 3 নাম্বার হচ্ছে আপনার আপনার কি লাগবে, আপনার গুছানো পত্রপত্রিকা থেকে গুছিয়ে আপনি সাম্প্রতিকগুলো বাছাই করে হচ্ছে পড়বেন। তাহলে আপনি সাধারণ জ্ঞানে খুব ভালো করতে পারবেন। আমি ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আপনারা যেখান থেকে জয়েন করেছেন প্লিজ ক্লাসটি শেয়ার করে দিবেন। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমি ক্লাস শুরু করছি। নালিতাবাড়ি শেরপুর থেকে জয়েন করেছেন, বগুড়া থেকে জয়েন করেছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।
অনেকে সালাম দিয়েছেন, অনেকেই সালাম দিয়েছেন কিন্তু শেয়ার করেন নাই। আপনাদের আমরা কি চাই আপনাদের কাছে? আপনাদের তো নগদ টাকা চাই না, আমি হচ্ছে শেয়ার চাই। কারণ শেয়ারের মাধ্যমে আমাদের প্রিয় ভাই বোনরা বিভিন্ন অঞ্চল থেকে জয়েন করতে পারবে। আমরা তাদেরকে কানেক্ট করতে চাই। শেরপুর সদর থেকে আমাদের সাথে জয়েন আছেন ভাই। আমার কিছু প্রশ্ন আছে। জি, আপনাদের যত সব প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উত্তর আমি দিব ইনশাল্লাহ। এবং আজকে কার কি অবস্থা? আজকে তো রোদ আসছে, তাই না? রোদ উঠেছে অলরেডি। আমার ঢাকার শহরে যেটা দেখা যাচ্ছে রোদ আছে, আর মনে হয় বিভিন্ন অঞ্চলে যারা আছেন তাদের মনে হয় রোদ নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, 6টা শেয়ার ডান লিখেছেন আমাদের সুলতানা রাজিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তারপর খুরশেদ আলম ভাই, তারপরে রিপন রায়। আমাদের যারা যারা শেয়ার করবেন এবং ডান লিখবেন তাদের নাম আমি বলবো। আমি ক্লাসটি 10 সেকেন্ডের মধ্যে শুরু করে দিব। প্লিজ অন্তত একটা শেয়ার করেন আপনি, একটা। ঠিক আছে? যারা এখানে প্রায় 150-200 ভাই বোন জয়েন করে ফেলেছেন, কিন্তু শেয়ার যদি না হয় তাহলে আসলে ক্লাস করে মজা নেই। ওকে, আমি ক্লাস শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমি বিগত সালের যেই নিবন্ধনে আসা প্রশ্নগুলো এবং বিসিএস এ আসা প্রশ্নগুলো সমাধান আপনাদেরকে করাবো। এই যে প্রশ্নটি, এটা নিবন্ধনেও এসেছে, আবার বিসিএস ও এসেছে। কততম বিসিএস এ? দেখেন 29তম বিসিএস এ এসেছে। আর কি নিয়ে এসছে? ছোট ইউনিয়ন নিয়ে প্রশ্নটা এসেছে। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? ইউনিয়ন কোনটি? সেটা কি সেন্ট মার্টিন, নাকি লালপুর, নাকি হিলি, নাকি লালমোহন? আশা করি যে আপনারা এই প্রশ্নের উত্তর পারবেন। দেখি অ্যান্সার করে ফেলেন। বাংলাদেশে সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? এবং মোট ইউনিয়ন, এটাও আপনাদেরকে আমি লিখে দিব। মোট ইউনিয়ন কয়টি, এটিও আপনাদেরকে আমি লিখে দিব। আগে এই প্রশ্নের অ্যান্সার করেন। কে বলতে পারবেন? থ্যাংক ইউ সো মাচ। অনেকে অ্যান্সার করে ফেলেছেন অলরেডি, অনেকে অ্যান্সার করে ফেলেছেন। 8টা শেয়ার করেছেন আঞ্জু খাতুন, থ্যাংক ইউ সো মাচ। আফরুজা টিনা, তারপরে হচ্ছে মনোয়ার হোসেন, তারপরে খুরশেদ আলম। ওকে ফাইন, ভাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে সেন্ট মার্টিন হবে। ঠিক আছে, সেন্ট মার্টিন। আর যদি বলা হয় বাংলাদেশে মোট মোট ইউনিয়ন পরিষদ কয়টি, তাহলে মোট ইউনিয়ন, তাহলে মোট ইউনিয়ন রয়েছে কয়টি, এরকম যদি প্রশ্ন হয় তাহলে হবে 4578টি। 4578টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এটা 64 জেলার মধ্যে, 64 জেলার মধ্যে 8টি বিভাগের মধ্যে। ঠিক আছে, 8টি বিভাগের বা 64 জেলার 4578টি ইউনিয়ন রয়েছে। ঠিক আছে, 4578টি ইউনিয়ন রয়েছে বাংলাদেশে। আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে মোট কয়টি গ্রাম রয়েছে বাংলাদেশে, এরকমও তো প্রশ্ন হতে পারে, তাই না? ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, এগুলা জানতে চাওয়া হয়। তাহলে 87,191টি, তবে দেশে প্রায় 90,049টি গ্রাম আছে। এটা আমি সাম্প্রতিকের মনে হয় একটা ক্লাসের মধ্যে বলেছিলাম। 90,049টি, 90,000 কি বলে, 90,049টি, একটা শূন্য আছে, 90,049টি গ্রাম রয়েছে। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে। তাইলে মোট ইউনিয়ন কয়টা আছে? 4578টি। মোট ইউনিয়ন রয়েছে 4578টি। তারপরে জেলা রয়েছে কয়টি? 64টি। আর বিভাগ রয়েছে কয়টি? 8টি। আবার উপজেলাও আছে। উপজেলা কয়টি? 495টি উপজেলা রয়েছে। তো এগুলো সাম্প্রতিক, এগুলো চেঞ্জ হতে পারে। আমি 495 লিখেছি, এমনও হতে পারে আজকে ঘোষণা হয়ে গেল বাংলাদেশে উপজেলা বৃদ্ধি করা হয়েছে, তখন তো আপনার 495 এর জায়গায় আপনার 96, 97, 500 তো হয়ে যেতে পারে, পারে না? তো এই জন্য বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। বাংলাদেশে মোট থানা কয়টি, এরকমও প্রশ্ন হতে পারে আপনার। বাংলাদেশে মোট থানা কয়টি 2026 সালে?
তাহলে মনে রাখবেন 650টি থানা রয়েছে বর্তমানে বাংলাদেশে। ঠিক আছে, তাহলে উপজেলা আছে 495টি আর 650টি থানা রয়েছে বাংলাদেশে। থানা রয়েছে, ঠিক আছে। বাংলাদেশে আগে তো থানাই ছিল। থানাগুলোকে উপজেলায় রূপান্তর করা হয় কত সালে? থানাগুলোকে উপজেলায় রূপান্তর করা হয় কত সালে? তো এরকম প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসাটা অস্বাভাবিক নয়। এরকম যদি প্রশ্ন আসে, মনে রাখবেন থানাগুলোকে উপজেলায় রূপান্তর করা হয় 1982 সালে। ঠিক আছে, এই থানাকে উপজেলায় রূপান্তর করা হয় কবে? 1982 সালে উপজেলা উপজেলায় উপজেলায় রূপান্তর। তাইলে উপজেলায় রূপান্তর করা হয় কবে? সেটা হচ্ছে 1982 সালে। এটা এরশাদ, ঠিক আছে, এরশাদ হচ্ছে এই উপজেলায় রূপান্তর করেছিলেন প্রত্যেকটি থানাকে। তো দেখেন কতগুলো ইনফরমেশন আমরা এই প্রশ্নের মধ্যে পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন বলেন এর বাইরে থেকে কি আসবে? তাহলে আপনি একটা প্রশ্ন তো এখানে পড়ছেন না, এর সাথে আনুষঙ্গিক অন্যান্যগুলো পড়ছেন, তার মানে এখানে ক্লিয়ার। এই জন্য বলি নোট খাতা রাখবেন। নোট খাতা অবশ্যই থাকতে হবে, যেখানে এগুলো নোট করে রাখবেন, তাহলে হারিয়ে যাবে না। জি, শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মহিবুল্লাহ, তারপরে হচ্ছে স্নিগ্ধা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাকসুদা আপু, সরি এমডি মাকসুদ ভাই, তারপরে হচ্ছে খাতুন, মিমি খাতুন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের জন্যই মূলত আমার এই ক্লাসটা আমি এনার্জি দিয়ে নিচ্ছি। তো এই যে সেন্ট মার্টিন, এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন। তাহলে বলেন সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা। ঠিক আছে, এটা হচ্ছে 8 কিলোমিটার দৈর্ঘ্য। 8 কিলোমিটার এটা দৈর্ঘ্য, তবে যখন জোয়ার আসে তখন এটা 5 কিলোমিটারে নেমে আসে। ঠিক আছে, তাহলে সেন্ট মার্টিন এটা হচ্ছে 8 কিলোমিটার দৈর্ঘ্য, জোয়ারের সময় 5 কিলোমিটারে নেমে আসে। এই হচ্ছে বিষয় 1 নাম্বার প্রশ্নের সাথে আনুষঙ্গিক। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি কি কি পড়ালাম। প্রশ্ন হলো বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? উত্তর হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের দৈর্ঘ্য কত? 8 কিলোমিটার বা 5 কিলোমিটার। এই সেন্ট মার্টিন হচ্ছে সর্বদক্ষিণের ইউনিয়ন, বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন, আবার ছোট ইউনিয়ন। তার সঙ্গে সম্পর্কিত কিছু বিষয়, যেমন বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদ কয়টি? 4578টি। বাংলাদেশে মোট জেলা পরিষদ কয়টি? 64টি। বাংলাদেশে মোট বিভাগ কয়টি? 8টি। বাংলাদেশে মোট উপজেলা কয়টি? 495টি। বাংলাদেশে মোট থানা কয়টি? 650টি। এতটুকু পর্যন্ত আমরা পড়েছি। ও আরেকটা, সেটা হচ্ছে বাংলাদেশে মোট গ্রাম কয়টি? 90,049টি গ্রাম রয়েছে। আর বাংলাদেশে থানাগুলোকে উপজেলায় রূপান্তর করা হয় কবে? সেটা হচ্ছে 1982 সালে। এই পর্যন্ত আপনাদের দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? যদি হয়ে থাকে লিখেন ক্লিয়ার, CLR, অথবা লিখেন ডান। আলহামদুলিল্লাহ, ডান লিখে ফেলেন। এর বাইরে থেকে প্রশ্ন আসা কোনো চান্স নাই, ইনশাল্লাহ কোনো চান্স নাই। এগুলি গুরুত্ব সহকারে পড়বেন, স্টার মার্ক দিয়ে রাখবেন, খাতার মধ্যে স্টার মার্ক দিবেন। এই স্টার মার্ক ইউজ করলে পড়ার আগ্রহ বাড়ে, স্টার মার্ক দিয়ে রাখবেন। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার, গুড গুড। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন, এবার দেখি পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। স্যার, নিবন্ধনের কোর্স ভর্তি হয় কি ইংলিশের রেকর্ড ক্লাসগুলো পাওয়া যাবে? জি না, ইংলিশের রেকর্ড ক্লাসের জন্য আপনাকে শুধু ইংলিশ একটা কোর্স আছে ওখানে পাবেন, আর নিবন্ধনের কোর্সের মধ্যে আমরা ইংলিশের কোর্স সহকারে দিয়ে দিব। নিবন্ধনের কোর্সের মধ্যে হচ্ছে আমরা এখানে ইংলিশের যতগুলো ক্লাস নেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনি পেয়ে যাবেন। আর আলাদা ইংলিশে যদি আপনি ভর্তি হন শুধু ইংলিশের জন্য, আমাদের একটা কোর্স চলমান 750 টাকার, সেটার জন্য আপনি শুধু ইংলিশের ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, শুধু ইংলিশে ভর্তি হয়ে নিবন্ধনে পাবেন না,
আবার নিবন্ধনে ভর্তি হয়ে শুধু ইংলিশের জন্য স্পেশাল যে ক্লাসগুলো ওগুলো পাবেন না, আলাদা আলাদা কোর্স আলাদা। ঠিক আছে, আমি সামনে গেলাম। এবার আসেন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? কোন জেলাতে জনসংখ্যার ঘনত্ব কম? পটুয়াখালী জেলাতে, নাকি খাগড়াছড়ি জেলাতে, রাঙ্গামাটি জেলাতে, নাকি বান্দরবান জেলাতে? একটু বলে রাখি, এই যে পটুয়াখালী, ঠিক আছে, দক্ষিণ অঞ্চলের জেলা, এই পটুয়াখালীতে জনসংখ্যার ঘনত্ব কম না, এখানে কিন্তু বেশি, অনেক বেশি। যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়, পটুয়াখালী, যেখানে আছে কুয়াকাটা অবস্থিত। আবার খাগড়াছড়ি জেলা, এখানে লোক সংখ্যা অনেক কম, ঠিক আছে, তবে কত কম? এত কম নয়। এই দুইটার মধ্যে এমন একটা জেলা আছে যে জেলাতে জনসংখ্যা অনেক অনেক তুলনামূলক কম, তাহলে খাগড়াছড়ি কিন্তু হবে না, জনসংখ্যা একেবারে ঘনত্বের পরিমাণ কম। তারপরে রাঙ্গামাটি, রাঙ্গামাটি বাংলাদেশে আয়তনে সবচেয়ে বড় একটি জেলা, পার্বত্য জেলাগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা, যার সাথে দুইটা দেশের সীমানা আছে, ভারত এবং মিয়ানমারের সীমানা আছে। তাহলে বান্দরবান, রাঙ্গামাটিও কিন্তু হচ্ছে না, কারণ এখানে বড় জেলা, তার মানে জনসংখ্যা আছে। জনসংখ্যার ঘনত্ব কম এমন একটা জেলা আছে এখানে, যার নাম হচ্ছে বান্দরবান। এ বান্দরবানে জনসংখ্যার পরিমাণ অনেকটাই কম, অনেকটাই কম। ঠিক আছে, এই চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বান্দরবান। যারা যারা পারতেন তারা লেখেন ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান, আমি পারি, আমি পারি, বা আমারটা হয়েছে, এভাবে আপনি কমেন্ট করে জানাবেন, নিজেকে ইন্সপায়ার করবেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখেন 18তম নিবন্ধনে আসছে, এই প্রশ্নটা আবারও আসতে পারে, হ্যাঁ, পার্বত্য জেলাগুলো থেকে। মনে রাখবেন, এই যে পার্বত্য জেলা, এই পার্বত্য জেলাগুলোতে বসবাস কাদের বেশি? বসবাস বেশি উপজাতিদের। ঠিক আছে, উপজাতিদের বসবাসটা হচ্ছে পার্বত্য জেলাগুলোতে সবচেয়ে বেশি। কয়টা উপজাতি আছে? 13টি, মতান্তরে 14টি উপজাতি রয়েছে এই পার্বত্য জেলাগুলোতে। ঠিক আছে, পার্বত্য জেলাগুলোতে 13টির উপরে উপজাতি রয়েছে, এখানে উপজাতিরা বসবাস করে। পার্বত্য জেলা কয়টি? পার্বত্য জেলা হচ্ছে 3টি। ঠিক আছে, পার্বত্য জেলা 3টি। ওই 3টা জেলা কোনগুলো সেগুলো আমি সংক্ষেপে বলি। বাখারা, এই যে বাখারা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টা জেলাই হলো পার্বত্য জেলা হিসাবে পরিচিত। আর এই পার্বত্য জেলাগুলোতে জনসংখ্যার ঘনত্বের পরিমাণ কম, আর সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কম যেখানে, সেটা হচ্ছে বান্দরবান জেলাতে। সবচেয়ে জনসংখ্যার পরিমাণ কম বান্দরবান জেলাতে। যদিও বান্দরবান হচ্ছে বাংলাদেশের এমন একটি জেলা যেখানে তাজিং ডং আছে। ঠিক আছে, এখানে আছে কি কি? তাজিং ডং, আবার এখানে আছে কেওক্রাডং, কেওক্রাডং। তাহলে তাজিং ডং আবার কেওক্রাডং, এটা কোথায়? তাজিং ডং বা বিজয় কেওক্রাডং, এটা হচ্ছে এই বান্দরবানে অবস্থিত। অনেক উঁচু উঁচু পাহাড় আছে, কালো পাহাড় বা পাহাড়ের রানী, যেটা চিম্বুক পাহাড় হিসেবে পরিচিত, এটা কিন্তু এই বান্দরবানে অবস্থিত। সুতরাং বান্দরবান, এখানে পাহাড় বেশি হওয়ার কারণে এবং কি বন জঙ্গল বেশি হওয়ার কারণে জনসংখ্যা, বসবাস তুলনামূলক অন্যান্য জেলার তুলনায় কম। ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এবার এটা কি হয়েছে? যদি এটা হয়ে থাকে লিখেন ডান, আলহামদুলিল্লাহ, ডান, ডান লিখে ফেলেন। জি, ইয়েস আই ক্যান, থ্যাংক ইউ সো মাচ। এই যে ইমানুয়েল স্মার্টলি স্মার্টলি অ্যান্সার করার চেষ্টা করবে, স্মার্ট হওয়ার চেষ্টা করেন, একটু আপগ্রেড করেন, আপগ্রেড করেন নিজেকে, দু একটা ইংলিশ বলার চেষ্টা করেন। আপনি শিখেছেন, কেন ইউজ করবেন না? ইয়েস আই ক্যান, ইয়েস আই হ্যাভ ডান, ইয়েস আই ক্যান ডু দ্যাট। ঠিক আছে, ইয়েস আই এম পজিটিভ। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি হচ্ছে গিয়ে ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে এগুলো শেখা হয় না ভাই। ঠিক আছে, আপনার ভিতরে যদি জ্ঞান নিয়ে বসে থাকেন, এটা যদি প্রকাশ না করেন, প্রকাশেই হলো সুন্দর, প্রকাশ করতে হবে আপনাকে। আচ্ছা, এবার আমরা একটু দেখাবো
আমরা দেখাবো হচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্নতে আমরা একটু দেখে নেই কি আছে। এখানে বলা আছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? আচ্ছা, প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? এটা 18তম নিবন্ধনের প্রশ্ন। এই প্রশ্নটা দেখে হাজার হাজার ভাই বোন কনফিউজড হয়ে গিয়েছে। আরে, প্রথম জনশুমারি এটা তো হয়েছে 1974-এ। সবাই চিন্তা করতেছে কি 1974-এর চিন্তা করতেছে। ঠিক আছে, 1974-এ প্রথম জনশুমারি হয়েছে না, এখন চলে গেছে ওখানে। কিন্তু যখন এই ডিজিটাল কথাটা আছে তখন আর 74 হচ্ছে না, তখন হচ্ছে 2022-এ। ঠিক আছে, বাংলাদেশে একটাই ডিজিটাল জনশুমারি হয়, সেটা হচ্ছে 2022-এ। এছাড়া আরো 5টি জনশুমারি হয়েছে, ওইটা হচ্ছে এনালগ পদ্ধতিতে, আর ডিজিটাল পদ্ধতিতে হয়েছে 2022 বা ষষ্ঠ জনশুমারি। ঠিক আছে, ষষ্ঠ জনশুমারি, এই ষষ্ঠ জনশুমারি এটা হয়েছে কবে? 2022 সালে। তো এখানে জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি, এটা হচ্ছে প্রশ্ন। দেখি পারেন কিনা। সামিউল ইসলাম, মৌসুমী আক্তার, আমি কিছু কমেন্ট পড়ি আপনাদের দেখি কিছু কমেন্ট আমি একটু পড়ার চেষ্টা করি। আমাদের আঞ্জুয়ারা খাতুন, শান্তা রহমান, তাসলিমা আক্তার, রোমানা জান্নাত, এমডি মিজানুর রহমান, তারপরে হচ্ছে আমাদের হাসিব ভাইয়া, তারপরে এস এম সবুজ, আপনাদের উত্তরগুলো সঠিক হচ্ছে। তার মানে এখানে 495টি হবে উপজেলা রয়েছে। 495টি হলো বাংলাদেশে মোট উপজেলা। আর যদি বলা হয় বাংলাদেশে মোট থানা কয়টি, মনে আছে কিনা? থানা কয়টি লেখেন তো, থানা। উপজেলা যদি 495টি হয়, থানা কয়টি? থানা কয়টি? দেখি অ্যান্সার করেন, অ্যান্সার করবেন। বাংলাদেশের থানা কয়টি? উপজেলা তো 495টি, তাই না? তারপরে যদি যে উপজেলা 495টি, আগে কিন্তু 492টা ছিল, পরবর্তীতে আরো 3টা বাড়ানো হয়েছে। 3টা কি কি? যেমন ডাসার উপজেলা, এটা কক্সবাজারে। ঠিক আছে, ডাসার নামে একটা উপজেলা আছে, এটা হচ্ছে ডাসার সদর। ডাসার সদর একটা আছে, আর একটা আছে ঈদগাঁও। ঈদগাঁও একটা উপজেলা আছে বাংলাদেশে, যেটা হচ্ছে আবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। ঠিক আছে, মধ্যনগর, এই 3টা উপজেলা সর্বশেষ, অর্থাৎ সাম্প্রতিক ঘোষিত উপজেলা। সাম্প্রতিক বা সম্প্রতি ঘোষিত উপজেলা। তাহলে সম্প্রতি ঘোষিত উপজেলা কোনগুলো? সেটা হচ্ছে ডাসার, এটা কক্সবাজার, ঈদগাঁও, এটা হচ্ছে সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সরি, ডাসারটা হচ্ছে মাদারীপুরে। ঠিক আছে, ডাসার এটা হচ্ছে মাদারীপুরে, ঈদগাঁও হচ্ছে কক্সবাজারে, আর মধ্যনগর এটা হচ্ছে সুনামগঞ্জে, সিলেট সুনামগঞ্জে মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হয়েছে। তাহলে টোটাল উপজেলার পরিমাণ কত দাঁড়ালো আমাদের? 495টা। আগে ছিল 492টা। 93, 94, 95, এই 3টাকে সর্বশেষ ঘোষণা করা হয়েছে। তো এইভাবে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সর্বশেষ ঘোষিত উপজেলা 9 কোনটি। তাইলে এখান থেকে 3টা দিয়ে দিবে, ডাসার, ঈদগাঁও, মধ্যনগর, ডাসার, ঈদগাঁও, মধ্যনগর, ডাসার, ঈদগাঁও, মধ্যনগর। বলেন মুখস্থ হয়েছে কিনা? ইয়েস লিখেন, যদি মুখস্থ হয়ে থাকে আলহামদুলিল্লাহ, ইয়েস লেখা হয়েছে, ক্লিয়ার। ঠিক আছে, যদি এটা হয়ে থাকে আমি পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্নে যাব, দেখি এটার অ্যান্সার কয়জনে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? দেখেন এটা কত, 18তম নিবন্ধনে আসছে 24-এ, তারপর 16তম নিবন্ধনেও এই প্রশ্নটা আসছে, আবার এই প্রশ্নটা বিসিএস এ আসছে। ঠিক আছে, বিসিএস, তারপর হচ্ছে 10 থেকে 20তম গ্রেড, 20 গ্রেডের পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটাই। বাংলাদেশে প্রথম জনশুমারি বা আদমশুমারি হয় কত সালে?
1979 সালে নাকি 72 সালে, 73 না 74? একটু আগে বলেছি। অ্যান্সার করেন, এটা অ্যান্সার পারতে হবে আপনাকে। অ্যান্সার করেন। তাহলে ইয়েস, এই তো। থ্যাংক ইউ সো মাচ। আয়েশা আক্তার অ্যান্সার করেছেন, খাদিজা আপু, মনিপা খানম মনি অ্যান্সার করেছেন। তারপরে কে কে অ্যান্সার করেছেন? আমাদের অনেক ভাই বোন দেখছি অ্যান্সার করেছেন, অনেক ভাই বোন অলরেডি। নুরুন নাহার, তাসলিমা আক্তার, হাফেজ মোহাম্মদ শওকত, তারপর হচ্ছে তাকওয়া আলী, আপনাদেরগুলো সঠিক হচ্ছে। তারপরে হচ্ছে কুদ্দুস ফকির, এস এম আব্দুল কুদ্দুস, তারপর বৃষ্টি সরকার আপু, আপনাদেরগুলো হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1974 সালে বাংলাদেশে প্রথম জনশুমারি হয়েছে। আর যদি বলা হয় পৃথিবীতে প্রথম আদমশুমারি কোন দেশে হয়, পৃথিবীর প্রথম আদমশুমারি, পৃথিবীর প্রথম আদমশুমারি বা মানুষ গণনার এই পদ্ধতিটা চালু হয়েছে যে দেশটাতে, সেটা হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেনই প্রথম মানুষ গণনার পদ্ধতিটা চালু করে, প্রয়োজনীয়তা অনুভব করে। ঠিক আছে, এই ব্রিটেন পৃথিবীর প্রথম আদমশুমারি শুমারি করেন। পৃথিবীর প্রথম আদমশুমারি করেন কে? সেটা হচ্ছে ব্রিটেন। তারপর ডিজিটালটা করেন সর্বপ্রথম যুক্তরাষ্ট্র। এছাড়াও এখন ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড অনেক রাষ্ট্র ডিজিটাল পদ্ধতিতে করে। আর বাংলাদেশে প্রথম ডিজিটাল পদ্ধতিতে হয়েছে 2022 সালে। 21 সালে হওয়ার কথা, হয়েছে 22 সালে। করোনার কারণে এই ঘটনাটা ঘটেছে। যারা যারা শেষে জয়েন করেছেন আমার ক্লাসে, ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে আমাদের ভাই বোনরা এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। যারা ক্লাসে সর্বশেষ জয়েন করেছেন, ক্লাসটি শেয়ার করেননি, দ্রুত শেয়ার করে দিতে হবে। এটা কি হয়েছে? হ্যাঁ, এগুলো আসলে কি পারবেন কিনা বলেন? এগুলো পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন তো? পারতে হবে আপনাকে, আপনাকে পারতে হবে, না পারার কোনো অপশন নাই। সামনে আপনার বিজয়, সামনে আপনার সফলতা। ঠিক আছে, সব সময় নিজের মনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন 2026 সাল আমার জীবনে একটা সফলতার সাল। আর জোর সালগুলোতে ভাগ্য মানুষের ভালো থাকে। ঠিক আছে, আমি আমার জীবনে দেখেছি জোর সালগুলোতে আমার অনেক সফলতা এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই জন্য আপনাদেরও তো হতে পারে। এক একজন এক একটা হয়, যদিও এটার উপরে বিশ্বাস করা উচিত না, কারণ তকদিরে আল্লাহ যা রেখেছে তাই হয়। ঠিক আছে, 2026 সাল আপনি ওয়াদা করেন 2026 সালে ইনশাল্লাহ আমি একটা চাকরি পাবো, আল্লাহ আমাকে সেই রিজিকের ব্যবস্থা করে দিবে, এরকম একটা প্রতিজ্ঞা করে নিজের সাথে। আচ্ছা, যদি আপনার এই বছর একটা চাকরি চান, তাহলে সামনে একটা সার্কুলার আছে, সেটা হচ্ছে 19তম নিবন্ধন। এই তো 19তম নিবন্ধনের সার্কুলারটা খুব শীঘ্রই আসবে। বাংলাদেশের সবচেয়ে বড় সার্কুলার, যেটা মানে সবচেয়ে বেশি মানুষজন অ্যাপ্লাই করে যে সার্কুলারটাতে, সেটা হচ্ছে নিবন্ধন। এনটিআরসি কর্তৃক নিয়ন্ত্রিত এবং নিয়োগকৃত যে পরীক্ষা, সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা। নিবন্ধন পরীক্ষা সামনে আসছে, সেটা নিয়ে আমাদের একটা আয়োজন আছে। নিবন্ধন পরীক্ষা আমরা আপনাদের জন্য আয়োজন করেছি, নিবন্ধন ফুল কোর্স। আমাদের এখানে ফুল কোর্সে আমরা 100টির উপরে ক্লাস নিব, 100টা পরীক্ষা নিব, তারপরে সকল ক্লাসের আমরা রেকর্ড দিব, অর্থাৎ 100 লাইভ ক্লাস হবে, 100 রেকর্ড ক্লাস পাবেন। তারপর ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যেই পড়িয়ে দিব। আপনারা আমাদের সাথে বেসিক থেকে যদি শুরু করতে চান, বেসিক থেকে, যে ভাইয়া আমার বেসিক অনেক দুর্বল, বাংলা আমি ভালো পারি কিন্তু আমি বেসিকটা আমি পারি না, এই বাংলাটা আপনাকে বেসিক ধরে ধরে পড়াবো। ইংলিশের যদি আপনার দুর্বলতা থাকে, বেসিক ধরে ধরে আমরা পড়াবো। আর জিকেটা আমি পড়াবো ক্লাসের মধ্যে, জিকে ছন্দ দিয়ে দিয়ে পড়াবো, টপিক ধরে ধরে পড়াবো। তারপরে এখানে ম্যাথ আছে, এই ম্যাথমেটিক্স আপনাকে টেকনিক দিয়ে, একটা সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করা যায়, এভাবে আপনাকে শেখানো হবে। তারপরে হচ্ছে ডেইলি সায়েন্স। এই যে 5টি বিষয় আমরা আমাদের এখানে এই পেজের মধ্যে আপনাদেরকে হেল্প করব, আমরা আপনাদের পাশে আছি। তো তার জন্য আপনাদেরও কিছু কোরবানি করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা, আমরা তো যে টিচার দিয়ে ক্লাস নিব তাদেরকেও তো পেমেন্ট করতে হয়, তাই না? তেল ছাড়া যেমন গাড়ি চলে না, টাকা ছাড়া তো টিচারও ক্লাস নিবে না। স্বার্থ একটা আরেকটার সাথে কানেক্টেড।
আপনার চাকরি দরকার, শিক্ষকদের দরকার টাকা। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি 3,000 টাকা। কিন্তু আমি ভাইয়ের সাথে রিকোয়েস্ট করেছি যে আমার লাইভে যারা ভর্তি হবে তাদেরকে একটা অফার দেন। তখন তিনি বলেন যে ঠিক আছে, লিখে দেন 1199 টাকা। 1199 টাকা দিয়ে আমরা আমাদের এই কোর্সটাতে আপনাদেরকে অনুমতি দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা হচ্ছে যে নিচে দেওয়া নাম্বারটি, এই নাম্বারে বিকাশ অথবা নগদে টাকা পাঠালে আমরা আপনাদেরকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি, সাথে সাথে আমরা অ্যাড করে দিব। তবে একটা কাজ করতে হবে, টাকা পাঠায় পেমেন্ট ডান লিখবেন, তাইলে আমরা সাথে সাথে হচ্ছে আপনাকে অ্যাড করে দিব। যদি আপনি পেমেন্ট ডান লিখেন আপনাকে সাথে সাথেই গ্রুপে অ্যাড করে দিব, যেখানে আপনার রেকর্ড ক্লাসগুলো থাকবে। অনেকে আছেন চাকরি করেন, তারপরে হচ্ছে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকেন সারাদিন, আপনি হচ্ছে সুযোগ পাচ্ছেন না। এই জন্য আমাদের এখানে দিনেও ক্লাস করার সুযোগ আছে, রাতেও ক্লাস করার সুযোগ আছে। আপনার কোনটা পছন্দ, কোন সময়টা আপনার জন্য যুক্তিযুক্ত বা আপনার জন্য কমফোর্ট ফিল করেন, এটা আপনি ভালো জানেন। আমার পরামর্শ হচ্ছে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে রাত্রের ব্যাচটা নেন, আর যদি আনম্যারিড হন তাহলে দিনের ব্যাচ নেবেন। 10টায়, বিকেল 3টায়, আর হচ্ছে রাত 9টায়। এই 3টা ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি। আপনার ইচ্ছা, আপনি কোন ব্যাচে ভর্তি হবেন এটা টোটালটাই হচ্ছে ডিপেন্ড অন ইউ। ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি একটা লাইভ ক্লাস করতে না পারলেন, এই ক্লাসটা কিন্তু রেকর্ড থাকছে। আপনি বারবার আস্তে আস্তে থামিয়ে থামিয়ে হচ্ছে নোট করে করে আপনি টেনে টেনে প্রয়োজনে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে? এই সুযোগটা আমাদের এখানে আছে। তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে হলে নিচে দেওয়া নাম্বারে 01767265758 এই নাম্বারে 1199 টাকা যদি পাঠান আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। জাস্ট পেমেন্ট ডান লিখবেন। ঠিক আছে? পেমেন্ট ডান এই নাম্বারে হচ্ছে পেমেন্ট ডান লিখবেন। আমাদের এখানে কমেন্টে পেমেন্ট ডান লিখবেন আর এই নাম্বারে স্ক্রিনশট দিবেন। মানে লাস্ট 3 ডিজিট, কোন নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন। আর আপনার কিছু করতে হবে না, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। এখন দেখেন, দোয়া করেন শাল, জোর শাল আমার ভাগ্যে কি আনে। আচ্ছা, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া। 2026 সাল ভালো হবে আপু, ভালো হবে। আমি দোয়া করে দিলাম। আমাদের এখানে যারা কষ্ট করে ক্লাস করতেছেন আপনাদের চাকরি 2026 সালে হবে। আমার কথা শুনেন, কথা শুনেন, আপনারা পড়েন পড়েন, টেবিলে বসেন। ঠিক আছে? আপনি যদি হা হুতাশা করতে থাকেন পড়াশোনা বাদ দেয়া, তাহলে হা হুতাশাই হলো। টেনশন করলে কি মানুষ টাকা দেয় আপনারে বলেন? হতাশা হলে কি আপনাকে চাকরি দিয়ে দিবে? কেউ দিবে না। আপনাকেই শক্ত হয়ে মোকাবেলা করতে হবে, পরীক্ষার হলে যাইতে হবে। অনেকে পরীক্ষার হলে গিয়ে অজ্ঞান হয়ে যায়, তো অজ্ঞান হলে আপনি চাকরি পাবেন কেমনি? অজ্ঞান হয়ে যাবে না, শক্ত থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। রিজিক উপর থেকে আসে, নিচ থেকে না। আসেন আমরা এই প্রশ্নের উত্তর দিই। আর যারা যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বার, ঠিক আছে, একটু আগে যে নাম্বারটা দেখিয়েছি সেম নাম্বার এটাই, 01767265758, এই নাম্বারে 1199 টাকা পাঠান। আমি অ্যাড করে দিচ্ছি, নো টেনশন। আপনারা যারা যারা টাকা পাঠিয়েছেন অলরেডি আমার এখানে মেসেজ আসছে, নো টেনশন, আমি সাথে সাথে অ্যাড করে দিব। তো বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি? বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত 2026 সালে? দেখা যাক এই প্রশ্নের উত্তর আপনারা পারেন কিনা। বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? বর্তমানে 2022 সালে কিন্তু যেটা ছিল 18.7, ঠিক আছে, 18.7, এটা 2022 সালে ছিল। কথা বুঝতে পেরেছেন? এটা যেহেতু পরীক্ষা মনে হয় কততমতে আসছে, 14 সালে না, এই 2022-এ কিন্তু এটা ছিল, এই জন্য এটা অ্যান্সার। কিন্তু এটা কিন্তু আপগ্রেড হয়েছে 2026 সালে, এটা আপগ্রেড হয়েছে। দারিদ্র্য হচ্ছে 22.9%। আপনারা কি বলছেন দেখি? এক একজন এক একটা বলছেন, তাই না? দারিদ্র্যের হার কত 2026 সালে? দারিদ্র্যের হার কত? হ্যাঁ, 2022 সালেটা ঠিক আছে, 18.7%। অতি দরিদ্র 5.6%। 23-24-এ যেটা বিবিএসএ বা পিপিআরসি তে 28% ছিল, হ্যাঁ, 28% বা 29% এরকম ছিল। তবে
18.7% যে 2022 সালে ছিল, এটাকে এখন বিভিন্ন জায়গায় তথ্য হিসেবে নেওয়া হয়। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে কি বলে সঠিক হিসেবে ধরে নেওয়া হয়। আপনি গুগলে সার্চ করে দেখেন, 18.7% দেখাচ্ছে, আর অতি দরিদ্র 5.6% দেখাচ্ছে। অতি দরিদ্র 5.6%, অতি দরিদ্র হচ্ছে 5.6%। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি যে বলেন তো কোন বিভাগে দারিদ্র্যের পরিমাণ বেশি, কোন বিভাগে দারিদ্র্যের পরিমাণ বেশি, দারিদ্র্যের পরিমাণ বেশি, কোন বিভাগে দারিদ্র্যের পরিমাণ বেশি? কতে আমি দিলাম খুলনা, আর খতে দিলাম সিলেট। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। দেখি সঠিক অ্যান্সার করেন। কোন বিভাগে দারিদ্র্যের পরিমাণ বেশি? গুড গুড গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, একজন বলছেন, সেতু সরকার বলছেন ময়মনসিংহ। আপনি ময়মনসিংহের না তো। সুব্রত জেট সে বলছেন সিলেটে। মেঘ বালিকা আপু আপনারটা সঠিক হয়েছে। মুন্নি আপু সঠিক হয়েছে। তারপর রেজওয়ান আলী, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বা আপনাদের যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেকে সাহস করে বলতে পারছে না, ভয় পায় যদি তারা ধরে মারে। সিলেটে মানুষজন এবার হচ্ছে গরিব, মানে বর্তমানে তথ্য দেখা গিয়েছে। আর খুলনার মানুষজন হচ্ছে সবচেয়ে ধনী। তাহলে ধনী বিভাগ কোনটা? সেটা হচ্ছে খুলনা। আর গরিব বিভাগ হচ্ছে সিলেট বিভাগ। কি একটা পেস লাগিয়ে দিল বুঝলাম না। অথচ সিলেটকে আমরা জানি কি বাংলার লন্ডন। বাংলার লন্ডন বলা হয় কাকে? সিলেট বিভাগকে। আর এই সেই সিলেট বিভাগে নাকি সব মানুষ গরিব। কেমনে কি বলেন তো? এই হচ্ছে আমার দেশের অবস্থা। ঠিক আছে, কে যে কখন ফকির হয়ে যায়, কে যে কখন ধনী হয়ে যায়, আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায় মানুষজন, মানে অল্প দিনের মধ্যে কোটিপতি হয়ে যায়। আর আমি আজকে সাইদুল স্যারের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম, বললাম যে স্যার মানে কেউ কি অল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে মানুষ কেমনে এত কোটি টাকার মালিক হয়ে যায়? আর আমরা 10 টাকা ইনকাম করতে জীবনটা বের হয়ে যায়, মাথার ঘাম পায়ে পড়ে। ঠিক আছে, অনেকে সকালে প্রশ্ন করছে ভাই আপনার কি কোনো ঠান্ডা লাগে না? আমি বলছি, না আমার কাছে ঠান্ডাই লাগে না, মাথার ঘাম বেয়ে পড়ে। শীতের দিনও মানে এত পরিমাণ ঘাম ঝরে, মানে ইনকাম করতে গিয়ে। আর মানুষজন কিভাবে জানি কোটিপতি হয়ে যায় শর্টকাট ওয়েতে। কোটিপতি হয়ে আবার শর্টকাটে মরেও যায়, ক্যান্সার বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। জি আপনি ধনী, জি অপূর্ণতায় পূর্ণ, আপনি অনেক ধনী, যেখানে আবার দরিদ্রের বেশি হার। জি কেমনে কি? আমি তো এটা নিয়ে অবাক হয়ে গেলাম। তো দেখেন এখন যারা জরিপ করেছে এরা মনে হয় খুলনার, আমার যেটা সন্দেহ, ওনারা মনে হয় খুলনার, এই জন্য ক্রেডিট দিয়ে দিয়েছে খুলনা। ভুলেও ভুলেও এগুলা শুধু মুখস্থ করে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমি যেহেতু টিচার, মানুষ পড়াতে হয়, এই জন্য আমি তথ্য পড়ি আর মুখস্থ করি, কিন্তু আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, মাঝে মাঝে আমার খুব রাগ হয়, এই দেশে অনেক উন্নয়ন হচ্ছে না, আমার খুব রাগ হয়। কারণ উন্নয়ন করেন আপনারা আর তথ্য মুখস্থ করতে হয় আমাকে। এখন আসেন, পঞ্চম জনশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? এটা হচ্ছে পঞ্চম জনশুমারি, এটা নট নট ষষ্ঠ। এখন পঞ্চম জনশুমারিটা কেন? কারণ হচ্ছে সপ্তম নিবন্ধনে এই প্রশ্নটা এসেছিল তাই। ঠিক আছে, তাইলে বলেন সেটা কি ঢাকা, কুমিল্লা, বরিশাল নাকি সিলেট? ঢাকা, ঢাকা, কুমিল্লা। তাহলে এটা হচ্ছে কোনটা হবে সঠিক অ্যান্সার? বরিশাল, বরিশাল। হ্যাঁ, পঞ্চম জনশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগ? হ্যাঁ, সেটা হচ্ছে বরিশাল বিভাগ। আর যদি পরীক্ষাতে আসে ষষ্ঠ জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির
হার সবচেয়ে কম কোন বিভাগে? ষষ্ঠ জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? হ্যাঁ, সেটার অ্যান্সার কি হবে? বরিশাল। এই বরিশালের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কম। ঠিক আছে, বরিশালে ষষ্ঠতেও যে অবস্থা পঞ্চমেও সে অবস্থা, পরিবর্তন হয়নি। বুঝতে পেরেছেন? তাইলে জনসংখ্যা বৃদ্ধির হার আমরা কি দেখলাম? বরিশালে হচ্ছে সেম অবস্থা আছে, পঞ্চমে এবং ষষ্ঠতে, পঞ্চমে এবং ষষ্ঠতে সেম অবস্থা আছে। হ্যাঁ, কত পার্সেন্ট? 0.79%, 0.79%। এটা হচ্ছে বরিশালের জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে কোন দেশ, কে বলতে পারবেন? জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কোন দেশে? এটা হচ্ছে সিরিয়াতে। ঠিক আছে, এই সিরিয়া এমন একটা দেশ যে দেশে দীর্ঘকাল গৃহযুদ্ধ চলমান, যদিও কিছুটা বন্ধ হয়েছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি তাদের আবার পাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আবার জনসংখ্যা বৃদ্ধিও পাচ্ছে। স্যার কোর্সে ভর্তি হতে চাই। জি, অবশ্যই হবেন ভাই। এই নাম্বারে হচ্ছে আপনি 1199 টাকা, আমার লাইভ চলাকালীন সময়ে 1199 টাকা, আর লাইভ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে 3000 টাকা দিতে হবে। ঠিক আছে, 19তম নিবন্ধনে যারা ভর্তি হবেন তারা হচ্ছে লাইভ চলাকালীন সময়ে 1199 টাকা, লাইভ যখন কেটে যাবে তখন হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে একটা অফার আর কি, আপনাদের জন্য ডিসকাউন্ট, বকশিস, আপনাদের জন্য উপহার। কেন? আপনারা কষ্ট করছেন বলে। ঠিক আছে, আপনি দেখেন স্কুল কলেজের মধ্যে কাকে বিনা বেতনে পড়ায়? যে ছেলে বা যে মেয়েটা হচ্ছে মেধাবী, ক্লাসের মধ্যে ভালো, নম্র, ভদ্র, তাকে, ঠিক আছে, তাকে শুধু অফার দেওয়া, ঠিক আছে, আপনি বিনা বেতনে। যে পড়াশোনা করে না তাকে বিনা বেতনে পড়ায় লাভ কি? সুতরাং আপনারা ক্লাস করেন বলে আপনারা ভালো, আপনারা ভদ্র, সুতরাং আপনাদের জন্য এই অফারটা। অফার সবার জন্য না, অফার লাইভ কেটে গেলে নয়, অফারটা শুধু কোর্স চলাকালীন সময়, ক্লাস চলাকালীন সময়। আর যারা শুধু ইংলিশের জন্য পড়তে চান, যে ভাই আমি বিভিন্ন চাকরি পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাই বা অ্যাডমিশন দিতে চাই, অথবা আমি টিচার মানুষ, শুধু ইংলিশের কোর্স আছে কিনা? আছে, শুধু ইংলিশের একবার বেসিক থেকে পড়ায় আমাদের সাইদুল স্যার। এটার দাম হচ্ছে 750 টাকা, কিন্তু আপনি যদি এখন ভর্তি হন, এটাতে ডিসকাউন্ট আছে, 599 টাকা দিয়ে আপনি এখন ভর্তি হতে পারবেন। অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ কোর্সে আপনি 599 টাকা দিয়ে আপনি এখনই যুক্ত হতে পারবেন আমাদের সাথে। টাকা পাঠাইয়া আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন, আমরা গ্রুপে অ্যাড করে ফেলবো। জি, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে সিরিয়াতে, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে সিরিয়াতে। আর যদি বলা হয় জনবহুল দেশ, সবচেয়ে সবচেয়ে জনবহুল দেশ কোনটি? সবচেয়ে জনবহুল দেশ যদি বলা হয় তখন হবে ভারত। ঠিক আছে, 1 নম্বরে ভারত, 2 নম্বরে হচ্ছে চীন, 3 নম্বরে হচ্ছে ইন্দোনেশিয়া, এভাবে আসবে ধাপে ধাপে। তাহলে আমরা দেখলাম জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। জি, আপনি যারা টাকা পাঠিয়েছেন, নো টেনশন, নো টেনশন ভাই, আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এই মুজাহিদ ভাই দ্রুত অ্যাড করে দিবেন, যারা যারা পেমেন্ট ডান লিখতেছে দ্রুত অ্যাড করে দিবেন। জি, অ্যাড করে দিবে, এখনই অ্যাড করব। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে আমরা আসি। এবার দেখি হলো 7 নং প্রশ্নে কি আছে। এখানে বলা আছে ওয়াঙ্গালা কাদের উৎসব? এটা মূলত উপজাতিদের একটা উৎসব। উপজাতি, বাংলাদেশে উপজাতি আছে 50টি, সক্রিয় আছে 48টি। ঠিক আছে, তাহলে 50টি হচ্ছে ষষ্ঠ জনশুমারিতে দেখালেও সক্রিয় আছে 48টি। ঠিক আছে, এই যে ওয়াঙ্গালা, এটা হচ্ছে উপজাতিদের একটা উৎসব। তাহলে কোন উপজাতিদের? কুকিদের, নাকি গারোদের, নাকি চাকমাদের, নাকি মারমাদের? অ্যান্সার করেন, আপনারা করবেন, অ্যান্সার করেন।
তাহলে সঠিক অ্যান্সার দেখি, চেক করি কারটা হয়েছে, গারোদের। যারা যারা গারো দিয়েছেন তাদেরটাই হয়েছে। ঠিক আছে, গারো 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 কোথায়, এই যে এই গারোদের একটা উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। আমাদের যেমন কত উৎসব আছে, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তারপরে হচ্ছে আমরা মোহররম, এই যে মোহররম, মোহররম, এই যে মোহররম উৎসব উদযাপন করে, বিশেষ করে শিয়ারা এটা উদযাপন করে। আমরা হচ্ছে দোয়ার অনুষ্ঠান করি। তারপর হচ্ছে আমাদের আরো কিছু মানে উৎসাহ করা যাওয়া, তারপর হচ্ছে বাঙালি জাতির যে উৎসাহ উদ্দীপনা, যেমন পহেলা বৈশাখ। হ্যাঁ, পহেলা বৈশাখ এটা হচ্ছে আমরা কি করি, উদযাপন করি। তেমনি ভাবে উপজাতিদেরও আলাদা কিছু উৎসব আছে। এখন প্রশ্ন হচ্ছে তাদের আলাদা কেন? তাদের আলাদা এই উৎসব আছে বলে, তাদের আলাদা ভাষা আছে বলেই তারা উপজাতি। ঠিক আছে, তাদের ভাষা আছে, সংস্কৃতি আছে, ধর্ম আছে আলাদা আলাদা, অথচ তারা বাংলাদেশের নাগরিক। এই কারণে তাদেরকে বলা হয় উপজাতি। ঠিক আছে, যদি আপনাকে কেউ প্রশ্ন করে এদেরকে উপজাতি বলা হয় কেন, উপজাতি বলার অন্যতম কারণ হলো যে জাতির নিজস্ব ভাষা, সংস্কৃতি, শিক্ষা, বর্ণমালা সব থাকা সত্ত্বেও অন্য দেশের নাগরিক এবং ওই নাগরিক দেশের নিয়ম কানুন মেনে নিতে বাধ্য থাকবে, তাকেই বলা হয় উপজাতি, তাদেরকে বলা হয় উপজাতি। কিন্তু তারা হচ্ছে নাগরিক দেশের সবকিছু মেনে নিবে এবং তাদের যে সংস্কৃতি আছে এটা আবার আলাদাভাবে তারা উদযাপন করবে, এই জন্য তাদেরকে উপজাতি। যদিও এই নামটা চেঞ্জ করে 1997 সালে রাখা হয়েছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী নামকরণ করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে গারো নামক উপজাতিদের উৎসবের নামই হচ্ছে ওয়াঙ্গালা, যেটা 18 সালের নিবন্ধন, 18তম নিবন্ধনে এসেছে 2024 সালে। আপনারা দিবেন 19তম নিবন্ধন। আর যারা যারা বিভিন্ন পরীক্ষাতে অংশগ্রহণ করবেন 10 থেকে 20তম গ্রেড, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো কমন। আমি আবার বলে দিচ্ছি, আমার লাইভ যতক্ষণ পর্যন্ত চলবে এই নাম্বারে 1199 টাকা পাঠাবেন। 1199 টাকা পাঠালে আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন দেখেন, এখানে বলা আছে চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায়? 17তম নিবন্ধনের প্রশ্ন। চাকমারা কোথায় আসলে সবচেয়ে বেশি বসবাস করে? রাঙ্গামাটি, না খাগড়াছড়ি, নাকি বান্দরবান জেলায়, নাকি সিলেট জেলায় চাকমাদের বসবাস? দেখি আপনারা গেস করেন। আমি একটু আপনাদের কমেন্ট পরে পরে তারপর আমি সঠিকটা বলে দিচ্ছি আপনাদের। তাইলে সেটা কোনটা হচ্ছে? রাঙ্গামাটি। রাঙ্গামাটি, এই যে রাঙ্গামাটি যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। চাকমা জনগোষ্ঠী বাংলাদেশে সবচেয়ে বেশি। ঠিক আছে, চাকমা জনগোষ্ঠী হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বী, যারা হচ্ছে জনসংখ্যায় অনেক বেশি, তারা উপজাতিদের মধ্যে যাদের বসবাস হচ্ছে রাঙ্গামাটিতে আছে। তারা ঢাকাতেও থাকে, বিভিন্ন অঞ্চলেও বসবাস করে। কিন্তু পার্বত্য যে জেলাগুলো, এই জেলাগুলোর মধ্যে রাঙ্গামাটি জেলাতে তাদের বসবাস সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ঠিক আছে, জি, ইংলিশের জন্য 599 লাইভ চলাকালীন। ইংলিশের জন্য, শুধু ইংলিশের জন্য, যদি আপনি ইংলিশে ভর্তি হন, নিবন্ধনে যদি ভর্তি না হন, তাহলে 599। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নটা অ্যান্সার করেন। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় কি? চাকমাদের বর্ষবরণ কয়েকটা টপিক, যেমন আমি 4 নাম্বার ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম নদ নদী, তারপরে ওখানে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে আমি পড়িয়েছি। ঠিক আছে, তারপরে সম্পদ, যেমন কৃষি সম্পদ, বনজ সম্পদ, হ্যাঁ, এগুলা সম্পর্কে আমি পড়িয়েছি, কারণ এগুলা বিগত সালে পরীক্ষাতে এসেছে। তার আগের ক্লাসগুলোতে যেমন আমি পড়িয়েছি জনপদগুলো, এই জনপদ একটা টপিক, সুতরাং জনপদ থেকে আসবে। তারপরে মুক্তিযুদ্ধ, এটা আর আলাদা একটা টপিক, মুক্তিযুদ্ধ A to Z পড়তে হবে। তারপর হচ্ছে ভাষা আন্দোলন, এটা হচ্ছে আলাদা একটা টপিক, এই সম্পর্কে আপনাকে নলেজ নিতে হবে। তাহলে এই যে আলাদা আলাদা টপিক, এই টপিকগুলো আমি কেমনে বুঝলাম? আমি দেখলাম যে মানে বারবার এগুলো পরীক্ষাতে আসে। তারপরে এখানে যে টপিকটা এখন পড়াচ্ছি সেটা হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যা বা এবং উপজাতি, জনসংখ্যা ও উপজাতি, এই সম্পর্কে এই টপিক থেকে আপনার 1 নাম্বার কমন, মানে 1 নাম্বার নিচে থাকতে পারেন।
এক অথবা দুই, দুই নাম্বার নিশ্চিত থাকতে পারেন। ওকে, গুড গুড গুড। থ্যাঙ্কস। আচ্ছা, তাইলে আপনার সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন, তাই না? সেটা কোনটা? বিজু। এই বিজু হচ্ছে চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠান। তাইলে আসেন পরের প্রশ্ন। বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলে ঐতিহ্য? কোন অঞ্চলে মণিপুরী এই নাচটা হচ্ছে ঐতিহ্য হিসাবে কাজ করে? সেটা কি সিলেটে, ময়মনসিংহে, রাজশাহীতে, নাকি কুষ্টিয়াতে? তাহলে এই প্রশ্নটা দেখেন 14তম শিক্ষক নিবন্ধনে এসেছে এবং এটা বিসিএস এরও প্রশ্ন। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে সিলেট বিভাগে। ঠিক আছে, সিলেট বিভাগে হচ্ছে মণিপুরী নামক উপজাতিদের বসবাস এবং সেখানে তাদের যে সংস্কৃতি নাচ এটা বিখ্যাত। সিলেট আবার বাংলাদেশের এমন একটি জেলা, এই সিলেট এটাকে বাংলাদেশের নীরব খনি বলা হয়। ঠিক আছে, নীরব খনির দেশ। সিলেটকে কি বলা হয়? নীরব খনির দেশ। বাংলাদেশকে বলা হয় নীরব খনির দেশ, আর বাংলাদেশের নীরব খনি বলা হয় এই সিলেটকে। বাংলাদেশের নীরব খনি হচ্ছে এই সিলেট। এই সিলেটে আবার কি আছে? 360 আউলিয়ার মাজার আছে। 360 আউলিয়ার মাজার, এটা হচ্ছে সিলেটে। এই সেই সিলেট, যে সিলেটে 360 আউলিয়ার মাজার তো আছেই, আবার সিলেটের মধ্যে শাহজালাল শাহপরানের মাজার আছে। শাহজালাল ও শাহপরান, শাহপরান রহমতুল্লাহ আলাইহি এদের মাজার রয়েছে। তার মানে 360 আউলিয়ার মাজার যদি বলা হয় তাহলে সেটা কোথায়? সিলেটে। এই সিলেটে যার কারণে শুধু খনি আর খনি, যেমন এখানে তেলের খনি আছে 2টা, আবার গ্যাস আছে। বাংলাদেশে যে প্রথম যে গ্যাস ক্ষেত্রটা এটা কিন্তু সিলেটে ছিল। প্রথম গ্যাস ক্ষেত্র, প্রথম গ্যাস ক্ষেত্র কোথায় ছিল? সিলেটে। আপনারা লাইভ চলাকালীন যদি ভর্তি হন 1199, লাইভ কেটে গেলে 3000। আমরা 19তম নিবন্ধনে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, বেসিক থেকে আপনাকে পড়াবো, নো টেনশন। যারা বেসিক নিয়ে চিন্তিত যে ভাই আমি তো আসলে সাধারণ কিচ্ছু বুঝি না, ইংলিশের আমি কিচ্ছু বুঝি না, বাংলার আসলে আমি পড়েছি যা, কিন্তু আমি গ্রামাটিক্যাল যেই প্রশ্নগুলো আসছে আমি পরীক্ষাতে অ্যান্সার করতে পারি না, ইনশাল্লাহ আমরা এখান থেকে টেকনিক শিখিয়ে দিব, এখানে পড়াইয়া দিব, আপনি অ্যান্সার করতে পারবেন। আসেন পরের প্রশ্নটি। পরের প্রশ্ন, কোন উপজাতির ধর্ম ইসলাম? ইসলাম ধর্মের একটা উপজাতি আছে, এটা কি রাখাইন, নাকি মারমা, নাকি পাঙ্গন, নাকি খিয়াং? দেখছেন কিনা উপজাতি থেকে কত প্রশ্ন আসছে বিগত সালে। তাহলে বাংলাদেশে একটি উপজাতি আছে যারা হচ্ছে মুসলিম উপজাতি। ঠিক আছে, একটা উপজাতির নাম হচ্ছে পাঙ্গন, আরেকটা উপজাতির নাম হচ্ছে লাউয়া। এই যে লাউয়া এবং পাঙ্গন, এই দুইটি উপজাতি হচ্ছে মুসলিম। দেখেন এই দুইটার মধ্যে কোনটা কমন আসছে, ওটা লিখে ফেলেন। আপনার পুরো পাঙ্গন লিখতে হবে না, আপনার জাস্ট ক খ গ গ এইভাবে অ্যান্সার করবেন। ক খ গ গ দিয়ে অ্যান্সার করলেই হবে।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি কোন উপজাতির ধর্ম ইসলাম, সেটা হচ্ছে পাঙ্গন। যারা যারা পাঙ্গন দিয়েছেন তাদেরটাই হয়েছে। পাঙ্গন ছাড়া যারা অন্যটা দিয়েছেন তাদেরটা হয়নি। পাঙ্গন ছাড়া যারা অন্যটা দিয়েছেন তাদেরটা হবে না। ঠিক আছে, দেখেন এই তথ্যগুলো একটু সংগ্রহে রাখেন, আপনাদের খুব কাজে দিবে, খুব কাজে দিবে আপনাদের এই তথ্যগুলো। বিগত সালের প্রশ্ন প্লাস সাম্প্রতিক তথ্য, এই দুইটা জিনিস হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞানে এক ধাপ এগিয়ে দিবে। সাধারণ জ্ঞানে এক ধাপ যদি এগোতে চান, এই তথ্যগুলো আপনাদের মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। এবার পরের প্রশ্ন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী, এটা 14তম নিবন্ধনে এসেছে। এটা আবার 10 থেকে 20তম গ্রেডে পরীক্ষাতে এসেছে। 10 থেকে 20তম গ্রেড এই পরীক্ষাতেও প্রশ্নটা এসেছে। তাহলে এটা আমি কিভাবে আয়ত্ত করব? দেখেন, দ্বিতীয় বৃহত্তম উপজাতি যদি বলা হয় বর্তমানে, অর্থাৎ 2026 সালে দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? 2026 সালে দ্বিতীয় বৃহত্তম উপজাতি, 2026 সালে দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? সালে দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? আচ্ছা, তাহলে আমরা দেখি সঠিক অ্যান্সার হচ্ছে মারমা। তাহলে 1 নাম্বারে আমরা কোনটা দেখলাম? 1 নাম্বারে হচ্ছে চাকমা, তাই না? আর যখন 2 নাম্বার বলা হবে তখন হচ্ছে মারমা। তাহলে 1 নাম্বারে হচ্ছে চাকমা, 2 নাম্বারে হলো মারমা। এই মারমা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপজাতি। ঠিক আছে, মারমা দ্বিতীয় বৃহত্তম উপজাতি। বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি যারা, তারা হচ্ছে চাকমারা, আর দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমারা, যারা হচ্ছে বার্মাতে বসবাস করত। মারমা শব্দটা মূলত বার্মিজ, হ্যাঁ, এটা মিয়ানমার থেকে এসেছে। এই মারমারা সাধারণত পার্বত্য জেলাগুলোতে বসবাস করে। ওকে, তারপরে দেখেন এই প্রশ্নটা, গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে? উপজাতিদের অনেকের পরিবারের প্রধান হচ্ছে মা, কোন কোন উপজাতিদের পরিবারের প্রধান হলো বাবা। এখন যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজের পরিবারের প্রধান কে, গারোদের পরিবারের প্রধান কে? গারোদের পরিবারের প্রধান কে, এটা জানতে চাচ্ছে আপনার কাছে। গারোদের পরিবারের প্রধান কে বলেন তো? যারা যারা মা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। ঠিক আছে, গারোদের পরিবারের প্রধান মা যারা দিয়েছেন তাদেরটা হয়েছে গারো এবং খাসিয়া। মনে রাখবেন, এই যে গারো এবং আরেকটি উপজাতি আছে খাসিয়া, গারো এবং খাসিয়া এই দুইটি উপজাতি, এই দুইটি উপজাতির, মনে রাখবেন, এই দুইটি উপজাতির পরিবারের প্রধান হচ্ছে মা। ঠিক আছে, পরিবারের প্রধান হচ্ছে মা। মা যা সিদ্ধান্ত দিবে ওটাই হচ্ছে মেনে নিতে হবে। কিন্তু আমাদের মুসলিম সমাজের মধ্যে পরিবারের প্রধানকে বাবা, বাবা যা বলে আপনাকে তাই মেনে নিতে হচ্ছে, তাই না? কিন্তু গারোদের মধ্যে মা হচ্ছে প্রধান, জায়গা সম্পত্তির সব মালিক হবে মা। ঠিক আছে, এবং মা কি করে, বিয়ে করে জামাইকে নিয়ে আসে নিজ বাড়িতে।
আর অন্যান্য সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে বিয়ে করে মেয়েকে নিয়ে যাচ্ছে জামাইয়ের বাড়িতে। তো এই হচ্ছে গিয়ে পার্থক্যটা। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরের প্রশ্ন যাওয়ার আগে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, 19তম নিবন্ধনে আমরা ভর্তি নিচ্ছি। 19তম নিবন্ধনে ফুল কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। আপনারা যারা নিবন্ধনের প্রিপারেশন নিতে চাচ্ছেন, খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে। খুব শীঘ্রই 1 নাম্বার লেকচার থেকে শুরু হবে। লাইভ চলাকালীন সময়ে 1199 টাকা আমরা ভর্তি নিচ্ছি। কেউ যদি ভর্তি হতে পারেন। অলরেডি অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে দিয়েছি। দেখেন, কেউ যদি বাকি থাকে যে আপনার টাকা পাঠিয়েছেন কিন্তু গ্রুপে অ্যাড হন নাই, অবশ্যই সাড়া দিবেন। হ্যাঁ, দেখেন আপনাদের অ্যাড করে দিয়েছি অলরেডি। লাইভে যারা যুক্ত হবেন তাদেরকে আমরা লাইভে অ্যাড করে দিব। টাকা পাঠালেই 1199 টাকা, 01767 26 57 58 এই নাম্বারটিতে। নাম্বার ভুল করেন না। আবার কেউ চাইলে রকেটও পাঠাতে পারেন, 01515265836 এই নাম্বার রকেটও আপনি ব্যবহার করতে পারেন। তাহলে পরের যে প্রশ্নটা সেটা একটু দেখে নেই। এখানে বলা আছে বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? 11তম নিবন্ধনে এসেছে এই প্রশ্নটা। কোন উপজাতি সবচেয়ে বেশি? আচ্ছা, এই নাম্বারে টাকা পাঠেন, নাম্বার দেখেন ভুল করেন না। তো বাংলাদেশে কোন উপজাতি একটু আগে বলেছিলাম, 1 নাম্বারে হচ্ছে চাকমারা, 2 নাম্বারে হচ্ছে কারা? মারমারা, একটু আগে বলেছি না আমি। তো বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি হবে? তাহলে নিশ্চিত আপনারা অ্যান্সার করে ফেলেছেন, নিশ্চিত অ্যান্সার করে ফেলেছেন। কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? বাংলাদেশের কোন উপজাতিদের সংখ্যা সবচেয়ে বেশি, এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আপনারা উত্তর যেটা করতেছেন সঠিক বলেছেন, আপনারা সঠিক। সেটা হচ্ছে চাকমা। জি, চাকমা যারা যারা বলেছেন তাদেরটাই হয়েছে। চাকমা যারা বলেছেন তাদেরটাই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকের নাম পড়তে পারছি না। বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি যেখানে সেটা হচ্ছে চাকমারা। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন, চাকমা যারা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন দেখি, এটা অ্যান্সার করেন। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম। বাংলাদেশে বসবাস নাই কাদের? মাওরি, সাঁওতাল, মুরং, গারো। কিছু কিছু উপজাতি আছে, বুঝতে পারি না এরা যে বাংলাদেশে নাকি বিদেশি। তো আপনাকে এই জন্য 50টা উপজাতি আছে বাংলাদেশে, এই 50টা উপজাতি মুখস্থ না হলেও আপনি কয়েকবার রিডিং করতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন যে এরা হচ্ছে বাংলাদেশি। 1000 টাকা পাঠাইছিলাম, এখনো কোনো খবর পাই না। আচ্ছা স্যার, আমি 2 তারিখে প্রাইমারি ক্লাসের সময় 1000 টাকা পাঠাইছিলাম, কেন আপনাকে অ্যাড করা হয় নাই? আপনি কি মেসেজ দিয়েছেন? আপনি কি এই নাম্বারে টাকা পাঠিয়েছেন ভাই? এই জন্য কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন আমি জানি না। এই নাম্বারে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন, দেখি এখন স্ক্রিনশট দেন। ঠিক আছে, আপনি হয়তো অ্যাড হতে পারেন নাই। আপনি স্ক্রিনশট না দিলে অথবা লাস্ট নাম্বার না দিলে অথবা পেমেন্ট না লিখলে আমরা কেমনে অ্যাড করব? ঠিক আছে, আপনি টাকা পাঠিয়ে অবশ্যই রেসপন্স করতে হবে, বাকি কাজ হচ্ছে আমাদের। জি, থ্যাংক ইউ সো মাচ। আর যারা হচ্ছে ইংলিশের জন্য ভর্তি হবেন, শুধু ইংলিশের জন্য, তাদের এই মুহূর্তে ভর্তি হলে 599 টাকা। অল জবস প্লাস অল অ্যাডমিশন ইংলিশ কোর্স, এটার জন্য 599 টাকা।
আর 19তম নিবন্ধনের জন্য হচ্ছে বর্তমানে 1199 টাকা, অর্থাৎ এই লাইভ চলাকালীন সময় 1199 টাকা। তাহলে সঠিক অ্যান্সার যেটা, বাংলাদেশে বাস নেই, এটা হচ্ছে মাউরি। এই যে মাউরি নামক উপজাতি, তারা কোন দেশে বসবাস করে? তারা হচ্ছে নিউজিল্যান্ডে। এই নিউজিল্যান্ডে বসবাস কাদের? তারা হচ্ছে মাউরি নামক উপজাতিদের। ঠিক আছে, মাউরি নামক যে উপজাতি তাদের বসবাস কোথায়? মাউরি উপজাতিদের বসবাস হলো নিউজিল্যান্ডে। মাউরি উপজাতিদের বসবাস হলো নিউজিল্যান্ডে। মাউরি উপজাতিদের বসবাস কোথায়? সেটা হচ্ছে নিউজিল্যান্ড। মাউরি উপজাতিদের বসবাস হচ্ছে নিউজিল্যান্ড। জি, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে কিন্তু এই মাউরি নামক উপজাতিদের অবস্থান নাই, আছে নাকি? বাংলাদেশে কিন্তু মাউরিদের অবস্থান নাই, এটা শুধু নিউজিল্যান্ডে আছে। ঠিক ধরেছেন আপনি। জুলু কুলু এগুলো দক্ষিণ আফ্রিকাতে। জুলু কুলু কোন দেশে বলছে? এরা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। জুলু এবং কুলু দক্ষিণ আফ্রিকাতে এদের অবস্থান। তাহলে আমরা দেখলাম এই বিষয়গুলো। এবার আসেন পরের প্রশ্ন একটু দেখে নেই কি আছে। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট, হ্যাঁ, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট কোনটি? দেখি কে কে অ্যান্সার করবেন। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? যেটা 2017 সালে বানানো হয়েছিল। ঠিক আছে, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট যেটি, এটা কিন্তু 2017 সালে বানানো হয়েছিল। দেখি অ্যান্সার করতে পারেন কিনা আপনারা। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট যেটি, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট কোনটা বলেন? এই যে সঠিক অ্যান্সারটা আপনারা দিয়ে ফেলেছেন। ঠিক আছে, ন্যানো স্যাটেলাইট সম্পর্কে আমিও ডিটেলসটা লিখে দিয়েছি, দেখেন। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট সেটা হচ্ছে ব্র্যাক অন্বেষা, যেটা 2017 সালে তৈরি হয়েছে। 2017 সালে তৈরি, এটা হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট। ক্লিয়ার? বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট 2017 সালের 4 জুনে তৈরি করা হয়েছে। যেটা বাংলাদেশের মহাকাশ গবেষণার কাজে এবং আবহাওয়ার তথ্য পেতে ইত্যাদির ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। এই হচ্ছে এটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি বলা হয় বাংলাদেশ কত সালে স্যাটেলাইট যুগে প্রবেশ করে? বাংলাদেশ কত সালে স্যাটেলাইট যুগে প্রবেশ করে? তাইলে হবে 2018 সালে। ঠিক আছে, ন্যানো স্যাটেলাইট না, যদি শুধু স্যাটেলাইট বলে যে বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করে, স্যাটেলাইট যুগে প্রবেশ কত সালে? সেটা হচ্ছে 2018 সালে। 2018 সালে, যেটার নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট। এটার নাম কি বলেন? নাম হলো বাংলাদেশ স্যাটেলাইট, বাংলাদেশ স্যাটেলাইট 1। তবে এটার পূর্ব নাম কি?
এটার পূর্ব নাম আরেকটা ছিল কিন্তু, হ্যাঁ, পূর্ব নাম যদি বলা হয়, পূর্ব নাম হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। এই বঙ্গবন্ধু 1 ছিল, যেটা বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1, যেটা 2018 সালে এই মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। 2018 সালে 12 মে ফ্রান্সের এলএস থেলেনিয়া কোম্পানি কর্তৃক এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছিল। তো এই হচ্ছে বিষয়, এগুলা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখান থেকে অর্থাৎ তথ্য প্রযুক্তি থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তথ্য প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তির বিষয় হচ্ছে এগুলো। আচ্ছা, তাহলে এটা কি হয়েছে? যদি এটা হয়ে থাকে ডান লিখে ফেলবেন। হ্যাঁ, আপনারা ডান লিখেন না কেন? ডান লিখেন, আমি তো আপনাদের কমেন্ট পড়তেছি। আপনারা ডান লিখতে হবে, তাইলে আমি সামনে চলে যাব। ডান লিখে দিতে হবে, তাহলে সামনে যাব। যে আমাদের লাইভ চলাকালীন সময় যারা যারা ভর্তি হচ্ছেন, তারা হচ্ছে 1199 টাকা দিয়ে ভর্তি হবেন। আর যারা হতে চান, ঠিক আছে, চিন্তা ভাবনা আছে কিন্তু আর্থিক সংকটের কারণে হতে পারছেন না, তারা প্রয়োজনে সেম নাম্বারেই, এই নাম্বারে মেসেজ দিয়ে জানান যে আমার আর্থিক সমস্যা আছে। আপনাকে আমরা চেষ্টা করব মানে ডিসকাউন্টে, আরো ডিসকাউন্টে আমরা আপনাকে আমাদের সদস্য বানাতে। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন আসি। যদি এটা হয়ে থাকে, এটা যদি হয়, তাহলে পরের প্রশ্ন এখানে আছে, বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে? শিক্ষানীতি প্রণয়ন, বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন 2010 সালে, 13 সালে, 15 সালে, 17 সালে। কয়েকবার শিক্ষানীতি কমিশন গঠিত হয়েছে, কিন্তু এখানে এমন একটা সাল আছে যেই সালে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে কত সালে হয়েছে, অথবা এভাবে আসতে পারে বাংলাদেশে মোট কতবার শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। এভাবেও আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আবার সাল দিয়েও আপনার পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? 2010 সাল। 2010 সাল যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। 2010 সালে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। মোট শিক্ষানীতি কয়টি? যদি বলা হয় মোট শিক্ষানীতি প্রণয়ন, এটা হচ্ছে 6 বার। বাংলাদেশে মোট শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে 6 বার। বাংলাদেশে মোট শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে কতবার বলেন? 6 বার প্রণয়ন করা হয়েছে। এই যে এটা ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিলাম। বাংলাদেশে মোট 6 বার শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, বাংলাদেশে মোট 6 বার শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আর মানে এখানে কোন সালের মধ্যে? 2010 সালের মধ্যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। লেখেন, যদি এটা হয়ে থাকে ডান লিখে ফেলতে হবে। ডান কিনা বলেন। বাংলাদেশে মোট কতবার? 6 বার শিক্ষানীতি প্রণয়ন করা হয়। আচ্ছা, তাইলে পরের প্রশ্ন, এটা যদি হয়ে থাকে তাহলে পরের প্রশ্ন আসি। বাংলাদেশের শিক্ষার কয়টি স্তর রয়েছে? আচ্ছা, এখানে মূলত বাংলাদেশ শিক্ষার স্তরের কথা জিজ্ঞেস করেছে। শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষার স্তর 4টি, 5টি, 6টি নাকি 7টি? তো এরকম যদি প্রশ্ন আসে, মনে রাখতে হবে বাংলাদেশের শিক্ষার স্তর, উত্তর হবে 4টি। বাংলাদেশের শিক্ষার স্তর হচ্ছে কয়টি? 4টি। যদিও এটা পরিবর্তন হতে পারে,
ঠিক আছে, এই যে নতুন যে শিক্ষা পদ্ধতি ঘোষণা হবে, সরকার যদি পরিবর্তন হয়, সেখানে এই শিক্ষার স্তর চেঞ্জ হতে পারে। ঠিক আছে, প্রথম, তারপর হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর হচ্ছে গিয়ে উত্তম শিক্ষা, এরকম ভাবে 4টি স্তরে ভাগ করা হয়েছিল। তবে এটা চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আপনাদের অনেকের নেটে প্রবলেম হওয়ার কারণে মনে হচ্ছে অনেক পরে পাচ্ছেন, তাই না? অনেক পরে আমি কমেন্ট পাচ্ছি যে অনেকে কমেন্ট করেছেন, কিন্তু ওই যে আগের প্রশ্নের উত্তর আসতেছে অনেক পরে। এটা লেট হওয়ার কারণে আপনার ওখানে মেবি দেখা যাচ্ছে যে স্লো হওয়ার কারণে নেট। ঠিক আছে, এবার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, বারবার আসে, বারবার এই প্রশ্নটা আসে। স্টার মার্ক দেন, স্টার মার্ক দেন। এটা যে শিক্ষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে কত সালে? বাংলাদেশে একটা শিক্ষা আন্দোলন তো হয়েছিল, তাই না? কত সালে বাংলাদেশে শিক্ষা আন্দোলন হয়েছে? পাকিস্তান আমলে শিক্ষা আন্দোলন হয় কত সালে? পাকিস্তান আমলে শিক্ষা আন্দোলন কত সালে হয়েছে? চারটি কি কি স্যার না? আচ্ছা, আমি তো বলেছি প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আচ্ছা, তাহলে পাকিস্তান আমলে যারা যারা 62 দিয়েছেন তাদেরটাই হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই 1962। 1962 সালে কি হয়েছিল? 1962 সালে, 1962 সালে 1962 সালে হচ্ছে এই শিক্ষা আন্দোলন হয়েছিল। আর ওই আন্দোলনে দেখা যাচ্ছে যে হরতাল পালন করা হয়েছিল 17ই সেপ্টেম্বর। ঠিক আছে, এই দিন অনেকে হতাহত হয়েছে, যার কারণে এই দিনটাকে কি বলা হয়? এই দিনটাকে বলা হয় শিক্ষা দিবস। এই দিনটাকে ঘোষণা করা হয়েছে শিক্ষা দিবস হিসাবে। এটাকে শিক্ষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। 17ই সেপ্টেম্বর কি দিবস? 17ই সেপ্টেম্বর হলো শিক্ষা দিবস। 17ই সেপ্টেম্বর হলো শিক্ষা দিবস। আর যদি আপনাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে যে শিক্ষক দিবস কোনটি, তাহলে শিক্ষক দিবস যদি বলা হয় তখন হবে 5 অক্টোবর। ঠিক আছে, এগুলো অনেকবার পড়িয়েছি, আবারও স্মরণ করে দিলাম। আর যদি বলা হয় জাতীয় শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস যদি বলা হয় তখন হবে 19 জানুয়ারি। জাতীয় শিক্ষক দিবস হবে কবে? 19 জানুয়ারি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলেন?
আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্নটা আমরা যাই। আমাদের লাইভ কিন্তু আর কিছুক্ষণ চলবে, আর 10 মিনিট চলবে। এই 10 মিনিট সময়ের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে আমরা 1199 টাকার এই অফারে ভর্তি নিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত লাইভে ততক্ষণ পর্যন্তই এই অফারটি থাকবে। আচ্ছা, বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? 11তম নিবন্ধনে আসছে, তবে এগুলা এখন আসবে না, এগুলো আসবে না, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে। এটা মুখস্থ না করলেও হবে, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো যদি আপনাদের পরীক্ষাতে আসে, যেমন ডাকসু নির্বাচনে প্রথম মহিলা ভিপি কে ছিল, এরকম টাইপের প্রশ্ন আসবে। অথবা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ভাইস চ্যান্সেলর কে, এরকম প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক টাইপের। তাহলে দেখেন, বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? তো এই প্রশ্নের উত্তর কি ছিল তখন দেখি। এই প্রশ্নের উত্তর ছিল ফারজানা ইসলাম। ঠিক আছে, ফারজানা ইসলাম, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্য, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন। তাহলে একটা হচ্ছে উপাচার্য, আরটা হচ্ছে উপ উপাচার্য, আরটা হচ্ছে আচার্য। যখন বলা হবে আচার্য, এই যে আচার্য, আচার্য মানে হচ্ছে চ্যান্সেলর। চ্যান্সেলর, ঠিক আছে, এই চ্যান্সেলর মানে কি? আচার্য। চ্যান্সেলর হতে পারেন যিনি, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি। আর যখন বলা হবে উপাচার্য, এই যে উপাচার্য যখন বলা হবে, উপাচার্য মানে হচ্ছে ভাইস চ্যান্সেলর, ভিসি, ভাইস চ্যান্সেলর। এই ভাইস চ্যান্সেলর মানে হচ্ছে উপাচার্য। তাইলে রাষ্ট্রপতি যিনি, উনি হচ্ছেন আচার্য। বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আচার্য যিনি, তিনি হচ্ছেন এই রাষ্ট্রপতি। আর ভাইস চ্যান্সেলর, এটা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা থাকে। তো বাংলাদেশে প্রথম যে মহিলাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন আমাদের ডক্টর ফারজানা ইসলাম। ডক্টর ফারজানা ইসলাম হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, এখানে বলা হয়েছে 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? আচ্ছা, আমরা তো বলেছিলাম যে যে শিক্ষার স্তরকে 2010 সালে কয় ভাগে ভাগ করা হয়েছে। তাইলে এটা হচ্ছে 4 স্তরে, 4 স্তরে ভাগ করা হয়েছে। 4 স্তরে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে, তাই না? এখন 2010 সালে যে 4 স্তরে ভাগ করা হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে যে শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোনটা? এটা কি ষষ্ঠ থেকে অষ্টম, নাকি অষ্টম থেকে দশম, নাকি নবম থেকে দশম, নাকি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত? এটা আপনার কাছে জানতে চেয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে প্রাক প্রাথমিক একটা আছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আসলে এগুলো মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে নবম থেকে দ্বাদশ পর্যন্ত। ঠিক আছে, নবম থেকে দ্বাদশ পর্যন্ত এটা হচ্ছে মাধ্যমিক স্তরকে নির্ধারণ করা হয়েছে। আর দ্বাদশের উপর, অর্থাৎ অনার্স মাস্টার্স, আপনি যত উপরেই পড়াশোনা করেন সেটা হচ্ছে উচ্চ উচ্চ শিক্ষা। তো এভাবে হচ্ছে শিক্ষানীতিগুলো প্রতিবার ঘোষণা করে। মনে আছে কি না, শিক্ষানীতি কয়টি হয়েছিল, কয়বার হয়েছিল? শিক্ষানীতি কয়বার হয়েছিল? 6বার। বাংলাদেশে 6বার শিক্ষানীতি ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশে 6বার শিক্ষানীতি ঘোষণা করা হয়েছিল। তো এই বিষয়গুলো খুঁটিনাটি আপনাকে জেনে শুনে পড়তে হবে। তারপরে দেখেন, এখানে বলা আছে দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে? ঔষধ পার্ক, ঠিক আছে, মানে বাংলাদেশে এমন একটা জায়গাতে ঔষধ পার্ক আছে। এটা আবার 30তম বিসিএসও এসেছে এই প্রশ্নটা। তো এটা কি গজারিয়াতে, নাকি গাজীপুরে, সাভারে, নাকি ভালুকাতে? এটা মূলত মুন্সিগঞ্জে হয়েছে। মুন্সিগঞ্জের একটা জায়গা আছে, মুন্সিগঞ্জের কোন জায়গাতে আমাদের এই ঔষধ পার্ক স্থাপন করা হয়েছে? মুন্সিগঞ্জের কোন জায়গাতে ঔষধ পার্ক স্থাপন করা হয়েছে? মুন্সিগঞ্জের কোন জায়গাতে ঔষধ পার্ক স্থাপন করা হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছে, সেটা হচ্ছে গজারিয়াতে। গজারিয়াতে
এই গজারিয়াতে হলো এই পার্কটা স্থাপন করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া, যারা যারা ভালুকা না গজারিয়া কি বলছেন? গজারিয়া, গজারিয়া, ভালুকা না। যারা যারা ভালুকা বলছেন তাদেরটা ভুল, গজারিয়া যারা বলছেন তাদেরটাই সঠিক হয়েছে। বাংলাদেশ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ঔষধ রপ্তানি করছে প্রতি বৎসর। ঠিক আছে, বাংলাদেশ কয়টি দেশে ঔষধ রপ্তানি করছে? এটা 2026 সালে যদি বলা হয় যে কয়টি দেশে বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে, তখন হবে 157টি। 157টি দেশে ঔষধ রপ্তানি করছে। তাহলে বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে কয়টি দেশে? বিশ্বের 157টি দেশে। আবার এখান থেকে রিলেভেন্ট প্রশ্ন আসতে পারে, ঔষধ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? পৃথিবীর মধ্যে ঔষধ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এটাও তো আপনার পরীক্ষাতে আসতে পারে। তাইলে সঠিক অ্যান্সার কোনটা হবে? জার্মানি। মনে রাখবেন, ঔষধ রপ্তানিতে শীর্ষ দেশ যেটি, সেটা হলো জার্মানি। এটা 2026 অনুযায়ী ঔষধ রপ্তানিতে শীর্ষ দেশ যেটি, সেটা হবে কোনটা? সেটা হলো জার্মানি, যার রপ্তানি মূল্য প্রায় 67.8 বিলিয়ন। ঠিক আছে, ঔষধ রপ্তানিতে। তো এই জার্মানি কিন্তু প্রচুর ঔষধ রপ্তানি করে বিশ্বের বিভিন্ন দেশে এবং খুব ডিমান্ডেবল। ঠিক আছে, খুব ডিমান্ডেবল। আবার আপডেট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই যে ঔষধ রপ্তানি হচ্ছে, এটা 2026 সালে কিন্তু আরেকটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পেয়েছিলাম। সেখানে দেখিয়েছে যে 166টি দেশে। ঠিক আছে, 166টি। এটা কোন অনুযায়ী? 2026 অনুযায়ী। 2026-এর তথ্য মতে 166টি দেশে রপ্তানি। আর 2024-25-এ দেখা গিয়েছে 157টি দেশে ঔষধ রপ্তানি করছে। এখন আমরা আপডেটটা নিব, কিন্তু অনেক সময় আপডেটটা দেয়া থাকে না। ঠিক আছে, আপডেটটা দেয়া থাকে না, এই জন্য আপনাকে 157 মনে রাখতে হবে। অপশনের মধ্যে যদি 166 না থেকে 57 থাকে, তাহলে 57 কে অ্যান্সার করবেন। আর ঔষধ রপ্তানিতে শীর্ষ দেশ যদি বলা হয়, তখন আপনি জার্মানিকে দিবেন। বুঝতে পেরেছেন? আমাকে অ্যাড করেন নাই। যে আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন, আপনাকে অবশ্যই অ্যাড করা হয়েছে। দেখেন ভাইয়া, আপনি যারা যারা 1199 টাকা পাঠিয়েছেন, 1199 টাকা যারা পাঠিয়েছেন, তাদেরকে অ্যাড করা হয়েছে। আর যদি কারো আর্থিক সমস্যা থাকে, যে ভাইয়া আমার আর্থিক সমস্যা আছে, তাহলে আপনি এটাও শেয়ার করতে পারেন। ঠিক আছে, তবে এখানে শেয়ার করবেন না, এখানে না, আপনি কমেন্টে না, এটা হচ্ছে এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপে, যে আমার আর্থিক এখন একটু সমস্যা আছে, বিকাশে নেই, নগদে আছে, নগদে নাই, রকেটে আছে, অথবা বিকাশের দোকান অনেক দূরে, আমি পরে পাঠাচ্ছি, এরকম যদি মেসেজ দিয়ে রাখেন, তাহলে আপনাকে অফারে ভর্তির সুযোগ দেওয়া হবে। তারপরের প্রশ্নে আসি আমরা। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে? কেব না, এটা মূলত কবে প্রণীত হয়েছে? বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা এটা কত সালে প্রণীত হয়েছে? দেখছেন কিনা? এগুলা কিন্তু পরীক্ষাতে আসে। এই যে সরকারের বিভিন্ন নীতিমালা, সরকারের বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো পরীক্ষার মধ্যে এসে থাকে। এই জন্য মনে রাখতে হবে 2011 সালে বাংলাদেশে প্রথম জাতীয় স্বাস্থ্য নীতি প্রণীত হয়েছে। তাহলে কত সাল হবে? 2011 সাল। 2011 সাল। তারপরের প্রশ্নে আমরা দেখে নেই কি আছে। পরের প্রশ্নে বলা আছে যে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? আচ্ছা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ, যদিও এটা 46তম বিসিএস এ এসেছে, আবার নিবন্ধনে না আসার সম্ভাবনা বেশি, কিন্তু জেনে রাখাটা ভালো। ঠিক আছে, জেনে রাখাটা ভালো। ঠিক আছে, সেটা হচ্ছে 2041। যদিও 2041 সালের যে ভিশন এবং মিশন ছিল, সে ভিশন এবং মিশন এটা কিন্তু ক্রস। এখন আর ওই পরিকল্পনা কাজ হবে না বাংলাদেশে, যত ভালোই হোক না কেন, ওইটা আর ফলো করবে না পরবর্তী সরকার এসে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস, আমি যেটা তৈরি করি এটাই হচ্ছে সেরা।
তারপরে প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? এটা 45তম বিসিএস এর প্রশ্ন। কতটি পঞ্চবার্ষিকী, অর্থাৎ 5 বছর মেয়াদী যে পরিকল্পনা তাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে 5 বছর মেয়াদী পরিকল্পনা কয়টা করা হয়েছে এ পর্যন্ত? 6টি, 7টি, 8টি, 9টি। 6টি, 7টি, 8টি, 9টি। একটু বলে রাখি, আমাদের যে সরকার, গত সরকার, সেটা হচ্ছে 8টি পরিকল্পনা নিয়েছে 5,040 বছরের মধ্যে। 8টি পরিকল্পনা নিয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? 8টি। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা প্রথম প্রণয়ন করেছিল রাশিয়া। রাশিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন যার নাম হচ্ছে স্টার্লিং। এই জোসেফ স্টার্লিং, যিনি হচ্ছে স্টার্লিং, তিনি হচ্ছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছেন। তার আগে পৃথিবীর কোনো দেশে 5 বছরের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়নি। চলতো আর কি, ওই যে আপনাদের পড়াশোনার মতো, যখন পড়েন কোপায়া ফেলেন একবারে। 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, মানে অনেকে 17-18 ঘন্টা পর্যন্ত আপনি পড়েন। মানে দেখা যাচ্ছে যে আপনি পড়তে পড়তে একবার অস্থির হয়ে পড়েন, আবার একসাথে দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়ে পড়েন। এই একসাথে এরকম ভাবে আপনার পড়া দরকার নেই, নিয়মিত পড়তে হবে। বুঝতে পারছি? হজবরল পড়াশোনার বরকত নেই, বরকত হচ্ছে সিস্টেমেটিক পড়াশোনার মধ্যে। ঠিক আছে? আর সর্বশেষ আমি লাইভটা কেটে দিব। যারা যারা আমাদের 19তম নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে যুক্ত হতে পারেন। একটু বলে রাখি, সিদ্ধান্ত আপনার, মেধাও আপনার, সময়ও দিবেন আপনি। আমরা হচ্ছে কি, আমরা হেল্পার, আমরা আপনাকে সহায়তা করতে পারি। আপনি যদি আমাদের কাছে সহায়তা চান, যদি মনে করে 2026 সাল আমার নসিব খুলে যাবে, আসলে নসিব খুলে যাবে। যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ আমার হবে না, এরকম যদি চিন্তা ভাবনা করেন, হবেই না। ঠিক আছে? পজিটিভ চিন্তা ভাবনা আপনার চারদিকটা পজিটিভ করে দিবে। নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে নেগেটিভ করে দিবে, হতাশ করে দিবে। হতাশ তো মমিনের কাজ না। মমিন কখনো হতাশ হয় না। আপনি হতাশ হবেন না, আপনি সামনে এগিয়ে যাবেন। আপনি হচ্ছে ফলো করবেন আপনার পার্শ্ববর্তী কেউ কি চাকরি পেয়েছে কিনা, কিভাবে পেয়েছে, কয় ঘন্টা পড়েছে, এটা ফলো করবেন। যখন টেবিলে বসবেন, এগুলি হচ্ছে আপনার মোটিভেশন। ব্যক্তিগতভাবে মোটিভেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মোটিভেশনটা হলো চার্জের মতো। মোবাইলে যেমন, এই যে আমার যে মোবাইল, ঠিক আছে, এই মোবাইলের মধ্যে যখন চার্জ শেষ হয়ে যায়, বলেন তো মোবাইল কি চলবে? চলবে না, আবার চার্জ দিতে হয়। মোটিভেশনটা হচ্ছে চার্জের মতো। ক্লাস যখন করবেন, মোটিভেশন ঢুকবে ভিতরে, পড়তে মনে চাইবে, আপনি দেখে টায়ার্ড হবেন না। কিন্তু আপনার ভিতরে যদি উৎসাহ কাজ না করে, আপনি যদি পড়াটাকে এনজয় না করেন, টায়ার্ড হয়ে যাবেন। টেবিলে বসলে ঘুম আসবে, মাথা ব্যথা করবে, আপনাকে পড়া ছাইরা মনে যেন বন জঙ্গলে চলে যেতে মনে চাইবে। আর কত পড়াশোনা করব, এরকম মনে চাইবে আপনার। মানে এগুলা বলতে মনে চাইবে, আর কত পড়াশোনা করব, অস্থির হয়ে গেছেন আপনি। ঠিক আছে? তো এই যে মানে নিজের কাছে নিজের বিরক্তি চলে আসে কখন? যখন এই জায়গাটা আপনি এনজয় করেন না। ঠিক আছে? এনজয় করতে হবে। আর আপনি যেহেতু শিক্ষক হতে চান, তাহলে তো আপনার তো কোনো অপশনই নাই এই জায়গাটা এনজয় করা ব্যতীত। এনজয় করা শিখতে হবে। এবং শিক্ষকতা করতে হলে কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হয়, কিভাবে পড়াতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লাসগুলোর মধ্যে টিচিং দেয়া হয়। ঠিক আছে? আপনাকে বেসিক ধরে ধরে একটা বাচ্চাকে আপনি শিখাবেন, একটা স্টুডেন্টকে আপনি পড়াবেন, কোন হ্যাকমত, কোন টেকনিক অ্যাপ্লাই করে তার মনোজগতে আপনি দখল করে নেবেন, তার মনোজগতে রাজত্ব দখল করবেন। আপনি স্টুডেন্টের ভিতরে না ঢুকতে পারেন, তাকে তো পড়াতে পারবেন না। আপনার স্টুডেন্ট যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, যতই ভালো পড়ান না কেন, তখন আর আপনার পড়া খাবে না। অনেক টিচারের ক্লাসের মধ্যে যে দেখি শুধু ক্যাচ বেস করে। আচ্ছা, ক্যাচ বেস করলে স্টুডেন্ট, তাহলে আপনি টিচার হিসেবে মনোযোগ রাখতে পারবেন না, টিচার হিসেবে আপনার কাছে ভালো লাগবে না ওই ক্লাসে গিয়ে। কিন্তু যে ক্লাসে দেখেন নীরব, নিথর, নিস্তব্ধ, ঠিক আছে, আপনার কথাগুলো আগ্রহের সাথে শুনে আপনার দিকে তাকায়া আছে, দেখেন তো ওই ক্লাসটাতে আপনিও মজা পাচ্ছেন, স্টুডেন্টও মজা পাচ্ছে। তাহলে এটা এটা আসলে অর্জন করতে হয়। এমনি পোলাপান আপনার চুপ থাকবে না। ঠিক আছে? এটাকে অর্জন করতে হয়, এটা একটা স্কিল। এগুলো আমাদের এখানে শেখানো হবে। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন, এই সম্পর্কে আমরা ক্লাসের মধ্যে টেকনিকগুলো শিখিয়ে দিব। আপনাকে শুধু চান্স না, বরং আপনি চাকরির জগতে গিয়ে দক্ষতার সাথে কিভাবে আপনার প্রফেশনকে মানে হ্যান্ডেলিং করবেন,
এটা হচ্ছে আমরা এখান থেকে শিখাবো, ম্যানেজমেন্ট স্কিলটাও আপনাকে শিখাবো। আর আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে আমি কোর্স অফার করেছি। এখান থেকে যে কোর্সগুলো অফার করা হয়েছে সেটা হচ্ছে 19তম নিবন্ধনে। 19তম নিবন্ধনে আমরা কি কি পড়াবো? আমরা পড়াবো হচ্ছে বাংলা, আমরা পড়াবো হচ্ছে ইংলিশ বেসিক থেকে, গ্রামার, জিকে মানে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানটা, এটা হচ্ছে আমরা টপিক ধরে ধরে পড়াবো ছন্দ দিয়ে দিয়ে। তারপরে পড়াবো হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের বিভিন্ন টেকনিক দেওয়া হবে। আর হচ্ছে ডেইলি সায়েন্স মানে দৈনন্দিন যে বিজ্ঞান, এখান থেকে আপনাদের প্রশ্ন হবে। অর্থাৎ এই দুইটা থেকে আপনাদের টোটাল 25 নাম্বারের প্রশ্ন হবে। আর আপনার যে সাবজেক্ট, এই সাবজেক্ট থেকে সাবজেক্টিভ, এখান থেকে 100 মার্কসে আপনার প্রশ্ন আসবে। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আমাদের সাথে যদি যুক্ত থাকেন, আরো অজানা অনেক প্রশ্নের উত্তর আপনি আমাদের ক্লাসগুলোর মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আমার এই ক্লাসটা আপনাদের জন্য আরো 5 মিনিট আমি সুযোগ দিচ্ছি। যারা যারা যুক্ত হতে চান আমাদের সাথে 1199 টাকা দিয়ে যুক্ত হতে পারবেন। আর কেউ যদি শুধু ইংলিশে স্ট্রং হতে চান, তাহলে আপনাকে আরেকটা কোর্সে ভর্তি হতে হবে। সেটা হলো একটা কোর্স, সেটা যদি শুধু ইংলিশে, আমি বলছি না এটাতে ভর্তি হন ওটাতে ভর্তি হন, আমি বলছি যদি আপনার দক্ষতা নাই থাকে ইংলিশে, তাহলে শুধু ইংলিশে ভর্তি হন। ওইটার জন্য শুধু 599 টাকা, ঠিক আছে, 599 টাকা দিয়ে আপনি শুধু ইংলিশে ভর্তি হবেন, শুধু ইংলিশের। এখানে প্রায় 100 লাইভ ক্লাস, 100 রেকর্ড ক্লাস থাকবে। আর যদি বলেন যে ভাইয়া আসলে আমার নিবন্ধনটা লাগবে, আমি খুব গুরুত্ব দিতে চাচ্ছি নিবন্ধনটা, ঠিক আছে, 19তম নিবন্ধন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কুলার, ঠিক আছে। এখানে কয়েক লক্ষ বেকার ভাই বোন এই পরীক্ষাতে অংশগ্রহণ করেন, এখানে অনেক মেধাবী স্টুডেন্ট জয়েন করেন। তা আপনার যদি টার্গেট থাকে এখানে খেলার, যে আমি চ্যালেঞ্জ নিতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? এখন থেকে টেবিলে বসতে হবে, রুটিন করতে হবে। আমরা রুটিন দিয়ে দিব আপনার কোন কোন সময় আপনার ক্লাস হবে। আমরা সাধারণত 3টার সময় ক্লাস নিব, সকাল 10টায়, বিকেল 3টায়, রাত 9টায়। আপনার যে টাইমটা আপনি মনে করেন যে এই সময়তে আমি ভর্তি হতে চাই, এই সময়তে আমার জন্য ক্লাস করাটা মানে সহজ হবে, আপনি ওই সময়টা উল্লেখ করে দিবেন। ঠিক আছে, আপনি এই নাম্বারে, বিকাশ নাম্বার যেটা, এই নাম্বারে হচ্ছে বলে দিবেন যে ভাইয়া আমি হচ্ছে রাত 9টার ব্যাচে আমাকে যুক্ত করে দিয়েন, তাহলে আমরা 9টার ব্যাচে আপনাকে অ্যাড করে দিব। আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। বাংলার ক্লাস, ইংরেজির ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস শিডিউল দিয়ে দিব আমরা, কোন দিন কোন সময় ক্লাসটা নিব, এবং কি আমরা আমাদের ক্লাসের মধ্যে আপনাকে পিডিএফ দিব, আমাদের যতটুকু ম্যাটেরিয়ালস আমাদের দরকার আমরা ক্লাসের মধ্যে পড়িয়ে দিব। তারপর আপনার যদি কোনো কিছু লাগে, আমরা হচ্ছে কি আপনাদের ওই সিক্রেট গ্রুপে, যে সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করেছি, ওই গ্রুপটার মধ্যে আপনাদের এগুলো দিয়ে দিব। মনে রাখবেন, নির্বাচনের বছর, এ বছরে চারদিকে শুধু দাঙ্গা হাঙ্গামা, তারপর উৎসাহ উদ্দীপনা, মিছিল মিটিং, এগুলোতে নিজেকে ভাসায় দিয়েন না। কেরিয়ার আপনার, মনে রাখবেন এরকম নির্বাচন আসবে এবং যাবে, কিন্তু বয়স যদি একবার চলে যায় এটা জিন্দিগিতে আসবে না। ঠিক আছে, মিছিল মিটিং এই সমস্ত কাজের মধ্যে গিয়ে আপনি দেখা যাচ্ছে যে আপনার কেরিয়ার ধ্বংস করে দিচ্ছেন। কোনো ভাই বা কোনো বোন আপনাকে আশ্বাস দিচ্ছে আমি যদি ক্ষমতায় যেতে পারি তোকে আমি চাকরি দিয়ে দিব। মনে রাখবেন, কোনো দলীয় পরিচয়ে যদি আপনি চাকরি পান, তাইলে এই সরকার পরিবর্তন হলে আপনার চাকরিও শেষ, মানে আপনার চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য নিজের যোগ্যতায় চাকরি পান, কোনো অসৎ উপায় অবলম্বনের চিন্তাও মাথায় নেন না, প্লিজ, চিন্তাটাও মাথায় নেন না। তাইলে আপনার বিবেকের কাছে আপনি শান্ত, প্রশান্ত এবং কনফিডেন্ট থাকবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের প্রতি আমার নসিহত। স্যার, জীববিজ্ঞানের সাবজেক্টিভ কোর্স আছে কি? আচ্ছা, জীববিজ্ঞানের জন্য আলাদা করে এত প্রেশার নিতে যাচ্ছেন কেন? আবার কোর্সে ভর্তি হবেন কেন? কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। আপনার যেটা অনার্স করেছেন না জীববিজ্ঞানে, ওখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, মানে একবারে বেশি সহজ না বেশি কঠিন না, ওই বিষয়গুলো আপনি একটু পড়ে যাবেন। ঠিক আছে, এটার জন্য আলাদা করে কোর্সে আপনার ভর্তি হওয়ার দরকার নাই। আমরা তো ইনস্ট্রাকশন দিব আমাদের ক্লাসের মধ্যে। ঠিক আছে, 19তম নিবন্ধন স্কুল ও কলেজ দুটোতেই কি একসাথে আবেদন করা যাবে? জি, দুটাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার যদি অনার্স মাস্টার্স অথবা ফাজিল কামিল এই দুটা থাকে। ঠিক আছে, আপনার যদি সার্টিফিকেট থাকে মাস্টার্সের, তাহলে আপনি কলেজেও আবেদন করতে পারবেন, আপনি স্কুলেও আবেদন করতে পারবেন, একসাথে দুইটাতেই আবেদন করতে পারবেন।
এই হচ্ছে বিষয়। সার্কুলার তো দেয় নাই, আচ্ছা সার্কুলার দেয় নাই এই কারণে তো আপনি ভর্তি হবেন। সার্কুলার যদি দিয়ে দেয় তখন তো আপনার টেম্পারেচার হাই থাকবে, আপনি তো তখন চিন্তাও করতে পারবেন না পড়াশোনার, আপনারা তো তখন টেনশনের মধ্যে থাকবেন। তখন তো আপনি আহ, কি পড়বেন, কি বাদ দিবেন, কোন বই কিনবেন, কোন কোর্সে ভর্তি হবেন, পাগলের মতো থাকবেন তখন। আমরা বুঝি না এগুলো। আপনি কি মনে করছেন আপনার এই স্টেজকে আমরা পার করি নাই? আমিও তো কোর্স করেছি, আমিও তো আপনাদের মতো নিবন্ধন দিয়েছি, বিসিএস দিয়েছি, প্রাইমারি দিয়েছি, কোনো চাকরির পরীক্ষা আমি বাদ রাখিনি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার হয়েছে, ঠিক আছে হয়েছে, কিন্তু তারপর আমি দিতাম, পরীক্ষা দিতাম, অভিজ্ঞতার জন্য আমি দিতাম। ঠিক আছে, যদি আমি না দিতাম তাহলে কি আপনাদেরকে এই সমস্যাগুলো আমি বলতে পারতাম? পারতাম না। আপনাদের মধ্যে অনেকে হতাশ হয়ে পড়তেছেন যে ভাইয়া আমার আর বয়স আর 1 বছর আছে, আমার এই শেষ বছর। কেউ আছেন যে ভাইয়া আমি কতবার পরীক্ষা দিয়েছি শুধু ফেল মারি। ঠিক আছে, এখন আমার জামাই আমার সাথে কথা বলে না, আমার বউ আমার কথা শুনে না, এবং আমাকে অযোগ্য মনে করে, মনে হয় যেন আমি ফ্যামিলির মধ্যে আবর্জনা। এরকম নিকৃষ্ট কাজগুলো আপনাদের সাথে হচ্ছে। সুতরাং সিদ্ধান্ত নেন, আপনি কি আসলেই মূল্যবান মূল্যবান মেটাল, মূল্যবান সম্পদ হবেন আপনার ফ্যামিলির, নাকি আপনাকে ওই যে কথা শোনাচ্ছে এগুলো বারবার শুনে যাবেন? সুতরাং কারো উপরে ভর করে নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন, কষ্ট করেন, কষ্ট করে করে হচ্ছে নিজের পজিশন তৈরি করেন। জি, আর অল্প সময় বাকি। একই সময় হয় জি, দুইটা পরীক্ষা আপনার একই সময় হবে। দুইটা পরীক্ষা আপনার একই সময় হবে। একই সময় বলতে 1 ঘন্টা জেনারেল, 1 ঘন্টা হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ বিষয় ভিত্তিক 200 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো যারা যারা ভর্তি হবেন এই নিচের নাম্বারটিতে আপনারা হচ্ছে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন।